আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা হচ্ছে আর 3 মিনিট একটু ওয়েট করি। ওয়েবিনারে অনেকেই রেজিস্ট্রেশন করছিল, অলমোস্ট 80+। তো আমরা সবার জন্য আর 3 মিনিট ওয়েট করে দেন ইনশাল্লাহ 9টা 5-এ আমাদের আজকে ওয়েবিনারটা স্টার্ট করে দেব। ওকে, কয়জন আসার কথা? বুঝিনি ভাই। কয়জন রেজিস্ট্রেশন করছে, মানে কয়জন আসার কথা মিটিং এ? অলরেডি তো অনেক মানুষ আসছে ভাই আজকে। ওয়েবিনারে 80+ রেজিস্ট্রেশন করছে, মানে আজকে এটা তো ফ্রি ওয়েবিনার। তো মোটামুটি 80+ রেজিস্ট্রেশন করছে, আর দেখে কয়জন জয়েন করে। এটা কি লাইভ হচ্ছে কোথাও? না ভাই, এটা গুগল মিটে এখানে। ওকে। ওনাদেরকে হচ্ছে যারা যারা রেজিস্ট্রেশন করছিল সবাইকে এই আজকের ওয়েবিনারের লিংকটা মেল করা হয়েছে। তো ওনারা যদি মেলটা চেক করেন দেন ওইখান থেকে জয়েন করতে পারবে আর কি। প্লাস হোয়াটসঅ্যাপও করা হয়েছে ম্যাক্সিমামকে। আশা করি ভালোই জয়েন করার কথা। বাংলাদেশে তো মেইল দেওয়ার পরে আবার ফোন দিতে হয়, আবার একটা টেক্সটও পাঠাতে হয় যে ভাই মেইলটা একটু চেক করেন, মেইল পাঠাইছি। ভাই টেক্সট করা হয়েছে হোয়াটসঅ্যাপে। হুম হুম। ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, বাকিরা জয়েন করতে করতে আমি একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি সবার সাথে। দেন ইনশাল্লাহ ভাই হচ্ছে ভাইয়ের মতো করে ওয়েবিনারটা স্টার্ট করে দেবেন আর কি। হুম হুম। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা টাইমলি একদম 9টায় আমাদের ওয়েবিনারটা স্টার্ট হওয়ার কথা, একদম প্রায় টাইমলি সবাই জয়েন করছেন। আশা করি আরো অনেকেই জয়েন করবে। তো সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের ওয়েবিনারে। আজকের ওয়েবিনারটা মূলত পক্ষে হচ্ছে আমরা একটা ফ্রি ওয়েবিনার রাখছি সবার জন্য, যেন আমাদের এই ল্যাবের গোলটা কিরকম হবে, পেপার পাবলিকেশন পর্যন্ত রোড ম্যাপটা কিরকম হবে, কি নিয়ে কাজ হবে, যেন আপনারা একটা ওভারঅল ধারণা পান। ধারণাটা পেয়ে যেন আসলে আপনার ল্যাবটাতে জয়েন করতে পারেন আর কি। অনেকেই হচ্ছে অলরেডি জয়েন করছেন। তো আমাদের এই ওয়েবিনারটা যেই ল্যাবের জন্য মেইনলি অ্যারেঞ্জ করা হয়েছে, ল্যাবটার নাম হচ্ছে কম্পিউটেশনাল মাল্টি স্কেল ম্যাটেরিয়ালস মডেলিং ল্যাব। তো আমি প্রথমেই রিসার্চ বাড়ি সম্পর্কে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। আমাদের রিসার্চ বাড়ির জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখ। তো অলমোস্ট আমরা 1 ইয়ার পার করে ফেলছি। রিসার্চ বাড়ির জার্নি 1 বছর পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, গুড নিউজ হচ্ছে আমরা আজকে আইসিটি ডিভিশন থেকে অফিসিয়ালি ফান্ডিং পাইছি। তো এটাও আপনাদের সাথে শেয়ার করা, কোনো ল্যাবের সাথে এখনো শেয়ার করা হয় নাই, যেহেতু ওয়েবিনারটা আজকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করে দিল আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ, ওইখানে অ্যানাউন্সটা দেওয়া হয়েছে। আর আমরা হচ্ছে 2025 সালের মার্চ মাসের 15 তারিখে একসাথে 2টা না জানি 3টা ল্যাব দিয়ে আমরা স্টার্ট করছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের অলমোস্ট 60টা ল্যাব রান হচ্ছে আর কি। তো এর মধ্যে অনেকগুলো ম্যাক্সিমাম ল্যাবেরই কাজ শেষ।
আর অনেকগুলা পেপার পাবলিকেশন হয়েছে, কয়টা কি হয়েছে না হয়েছে সবকিছু ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, যে কয়টা অলরেডি সাবমিটেড, কয়টা অনগোয়িং, আর কয়টা হচ্ছে অলরেডি পাবলিশড, সবকিছু হচ্ছে আমাদের ওয়েবসাইটে শেয়ার করা আছে। অথবা আপনাদের যদি পার্সোনালিও জানার ইচ্ছা থাকে কোন ল্যাবের কি অবস্থা, ওইটা হচ্ছে আমাদের পেজে মেসেজ করে আপনারা জানতে পারবেন। আর আমরা আমাদের রিসার্চ বাডির যে ল্যাবগুলা ওইখানে যারা জয়েন করে ওনাদেরকে হচ্ছে আমরা একটু কিছু দিক নির্দেশনা দিয়ে থাকি। যেমন ধরেন আমাদের উইকলি সেশনের কথা বলা আছে, উইকলি মিনিমাম একটা সেশন, মান্থলি 4টা সেশন। তবে বেসিক্যালি এই সেশন গুলো আসলে ডিপেন্ড করতেছে স্টুডেন্ট প্লাস সুপারভাইজার উভয়ের উপর। এখন রিসার্চটা আসলে সেশন ওয়াইজ মানে এটা ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনাদের ডেডিকেশনের উপর, অর্থাৎ আপনারা কি লেভেলের ডেডিকেশন দিচ্ছেন। কারণ দেখেন এখানে সেশনটা মেনলি নেওয়া হয় উইকলি একটা প্রোগ্রেস কি অবস্থা আপনাদের, আর যদি নতুন টাস্ক সাবমিট করার প্রয়োজন হয়। বাট এছাড়া আপনারা কিন্তু 24/7 সাপোর্ট পাচ্ছেন আমাদের সুপারভাইজার এন্ড থেকে। ধরেন আপনি কোনো একটা পেপার করতে গিয়ে কোনো একটা প্রবলেম ফেস করছেন, তো সেই ক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি আমাদের গ্রুপে প্লাস অ্যাপে, আরেকটা কথা একটু বলি, আমাদের এই ল্যাবটাকে আমরা ফুললি অ্যাপে শিফট করে ফেলবো। তো অনেকে দেখা গেছে আইফোন ইউজার আছেন, যেহেতু আমরা এখন iOS ভার্সনটা আনতে পারি নাই, তো ওয়েব অ্যাপের কাজ চলতেছে। আমরা আশা রাখি 3-4 উইকের মধ্যেই আমরা ওয়েব অ্যাপটা লঞ্চ করতে পারবো। দেন ইনশাআল্লাহ আমরা ফুললি অ্যাপ প্লাস ওয়েব অ্যাপ বেসড হয়ে যাবো আর কি। দেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা ডিসেবল করে দিব। আর এখন আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেহেতু আমরা সবাই হোয়াটসঅ্যাপের সাথে ইউজার ফ্রেন্ডলি, তো কমিউনিকেশনের ইজি কমিউনিকেশনের জন্য আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে। আর এছাড়া ইনশাআল্লাহ ইন ফিউচারে অ্যাপি সবকিছু কন্ডাক্ট হবে। যেটা বলতেছিলাম, আমাদের যে উইকলি সেশনটা এটা ডিপেন্ড করতেছে আপনাদেরই উপর। তো এছাড়াও আপনারা 24/7 সাপোর্ট পাচ্ছেন, তো আপনারা যখন সাথে কমিউনিকেট করতে পারবেন। আবার সুপারভাইজার উনি এমন না যে আপনি প্রবলেম কোনো একটা দিয়েছেন সুপারভাইজার সাথে সাথে আনসার দিয়ে দিবে। উনিও আবার যেহেতু উনিও জব করতেছেন প্লাস একাডেমিক কাজ করতেছেন, তো উনি ওনার ফ্রি টাইম অনুযায়ী হচ্ছে আপনাদেরকে আবার সাপোর্টটা দিবেন আর কি। আরেকটা ব্যাপার, আমরা আমাদের রিসার্চ বাড়ির যে মিশন এন্ড ভিশন সেটা যদি আপনাদের সাথে একটু শর্টলি এক্সপ্লেন। আমরা যারা আন্ডারগ্রেড স্টুডেন্ট আছি অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি, আমরা রিসার্চের জার্নিটা শুরু করার সময় সবচেয়ে যেই প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে রিসার্চটা কিভাবে শুরু করব। দেখা গেছে আমাদের এটার জন্য যেহেতু একাডেমিক্যালি আমাদের ভার্সিটিতে কোনো কোর্স নাই, জাস্ট থিসিস একটা আছে, ওই থিসিসেও দেখা যায় যে সুপারভাইজাররা আমাদেরকে ওইভাবে যে গাইড করেন ব্যাপারটা এমন না। খুবই কম সুপারভাইজার আছেন যারা আমাদেরকে ওইভাবে গাইড করে, যে একদম আমাকে বেসিক থেকে কমপ্লিট করা পর্যন্ত নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আশা রাখি আমাদের ল্যাব অফার করে যে আপনি যদি বিগিনার স্টেজের স্টুডেন্টও হন, সেই ক্ষেত্রে আপনি আমাদের সুপারভাইজারের সাথে শেয়ার করতে পারবেন ব্যাপারটা, যে ভাই আমি একদম বিগিনার স্টেজে আছি, তো আমাকে একদম বিগিনার স্টেজ থেকেই গাইড করবেন। অথবা আপনি যদি ধরেন কোনো অলরেডি পেপার 2-1টা পাবলিশ করছেন, তো সেই ক্ষেত্রে আপনি সুপারভাইজারকে ল্যাবে জয়েন হওয়ার পর বলতে পারবেন যে ভাই আমি অলরেডি 2-1টা পেপার পাবলিশ করছি, তো আমাকে ওইভাবে গাইড করবেন যেন আমার জন্য বেশি ডিলে না হয়, যে আমি আসলে একটু ফাস্ট কাজ করতে পছন্দ করি। কারণ দেখা গেছে আমাদের সাথে অনেক স্টুডেন্ট জয়েন করছিল, যখন 2-1 মাস যাওয়ার পরে অনেকেই প্রশ্ন তুলছিল যে আমি অ্যাডভান্স লেভেলের কাজ করব ভাবছিলাম, কিন্তু সুপারভাইজার তো যারা বিগিনার স্টেজের স্টুডেন্ট আছে ওদেরকে নিয়ে পড়ে আছে। তো দেন আমরা যখন ওনাদের ফিডব্যাকের জন্য জিজ্ঞাসা করি যে ভাই আপনি যেটা বলছেন অ্যাডভান্স লেভেলের কাজের কথা, আপনি কি সুপারভাইজারের সাথে শেয়ার করছেন কিনা ব্যাপারটা, তখন আসলে ম্যাক্সিমামের রিপ্লাইটাই এমন হয় যে না ভাই আসলে ওইভাবে সুপারভাইজারের সাথে শেয়ার করা হয়নি। তো এইটা হচ্ছে আমাদের একটা মেইন প্রবলেম। আমাদের 2-1টা মেইন প্রবলেম নিয়ে আমি একটু বলবো। এর মধ্যে একটা মেইন প্রবলেম হচ্ছে এটা যে আমরা এখানে ইন্ট্রোভার্টের মতো সবাই চুপ থাকি। তো আমার যতটুকু মনে হয় আমি এই রিসার্চ বাড়ির সাথে একদম প্রথম থেকে আছি, প্রত্যেকটা ল্যাবের এক্সপিরিয়েন্সই আমার আছে। তো আমি যতটুকু মনে করি যে আপনারা যদি এখানে একদম চুপচাপ থাকেন, তো আসলে ওইভাবে রিসার্চের প্রগ্রেসটা অনেক ডিলে হয়ে যাবে আপনাদের। তো আমরা আশা রাখবো আপনারা একটু যতটুকু কথা না বললেই নয়, মিনিমাম ততটুকু কথা অবশ্যই বলবেন। একটা ফ্রেন্ডলি এখানে একটা কালচার ক্রিয়েট করবেন আর কি, যেন সবাই সুন্দর করে ফাস্ট কাজ করে আপনার পাবলিকেশন দিকে পৌঁছে যেতে পারে। দেন আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে এখানে কি Q1 নিয়ে কাজ করা হবে নাকি কনফারেন্স নিয়ে কাজ করা হবে নাকি রিভিউ পেপার নিয়ে, তো এই প্রশ্নগুলো আশা করি আজকের এই ওয়েবিনারেই আপনারা ক্লিয়ার হতে পারবেন।
আর আরেকটা জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। তো আন্ডারগ্রেড লাইফে আমি কিভাবে টাইমটা ম্যানেজ করব, তো ওই জিনিসটা নিয়েও আমি ভাইকে রিকোয়েস্ট করবো যে ভাই এটা নিয়ে একটু স্টুডেন্টদের সাথে বলবেন আজকের ওয়েবিনারে, যেন তারা আন্ডারগ্রেড লাইফে লেখাপড়ার পাশাপাশি, দেখা যায় যে আমরা আন্ডারগ্রেড লাইফে আসলে অনেক বেশি বিজি থাকি। এমনকি যারা পিএইচডি স্টুডেন্ট আছে, পিএইচডি করতেছে, জব করতেছে, আবার সুপারভাইজিং করতেছে, ওনাদের চাইতে আমরা যারা স্টুডেন্ট আছে তারা বেশি বিজি থাকি। আমাদের টিউশন থাকে, ক্লাস টেস্ট, টার্ম ফাইনাল, অনেক কিছুই থাকে। তো আপনি কিভাবে আপনার আন্ডারগ্রেড লাইফে একাডেমিকের পাশাপাশি রিসার্চের জার্নিটাকে, আপনি রিসার্চ আপনি করছিলেন, প্লাস কিভাবে আসলে পেপার পাবলিকেশনের দিকে টাইমটা বের করে এনে পেপার পাবলিশ করছেন, তো ওভারঅল বিষয়টা নিয়ে আসলে একটু সবার সাথে শেয়ার করবেন আর কি ভাই। আর আমি মোটামুটি 38 জন দেখা যাচ্ছে এখানে। তো আমার মনে হয় আমরা আজকে ওয়েবিনারটা ভাইয়ের মাধ্যমে শুরু করি। আমি ভাইয়ের পরিচয়টা দেই না ইচ্ছা করি, আমি রিকোয়েস্ট করবো ভাই আপনার পরিচয়টা আমার চাইতে ভালো আপনি নিজেই দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি একটু স্টার্ট করেন, দেন ওইটাই মেবি বেটার হবে আর কি। ওকে, থ্যাংক ইউ। আমার পরিচয় দেওয়ার খুব বেশি কিছু নাই। আমার নাম হচ্ছে অটল। আমি Shit. হ্যাঁ, আন্ডারগ্র্যাড করছি হচ্ছে বাংলাদেশে চুয়েট থেকে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এ। তারপরে এখানে মাস্টার্স করছি প্রথমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ইউনিভার্সিটি অফ টেক্সাস রিও গ্র্যান্ড ভ্যালি। এরপরে আরেক জায়গায়, মানে 2 জায়গায় মিলায় করছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টেনেসি। সো আমিও রিসেন্ট গ্রাজুয়েট, আর এখন হেলথ কেয়ার সিস্টেমে আছি, জব করতেছি জেনারেল ইলেকট্রিক কোম্পানিতে। আর এই তো আহ, আমরা আমার ব্যাচেলর ব্যাচেলর না, গ্রাজুয়েটের রিসার্চ ছিল হচ্ছে কোয়ান্টাম কেমিস্ট্রি। এটা মূলত ইন্টারডিসিপ্লিনারি। ইন্টারডিসিপ্লিনারি মানে উম, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজই হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল টাইপের বিষয়। এই এখন এখানে যেহেতু অনেক মানুষ, আমরা মনে হয় না ইন্ডিভিজুয়াল ইন্ট্রোডাকশনে যাইতে পারবো। তবে আহ, আমার একটা ছোট্ট কয়েকটা স্লাইড আছে, এটার পরে হচ্ছে সবার কাছ থেকে নাম এবং সবাই কোন জায়গা থেকে আছে এটা হয়তো 1 সেকেন্ডের মধ্যে আহ, বা আপনারা এখানে কমেন্ট করা যায় না, টেক্সট মেসেজ করা যায় না এখানে? জি ভাই, সবাই কমেন্ট করতে পারবে চ্যাটে, এখানে চ্যাটে লিখে হ্যাঁ, দিলেই হবে। চ্যাটে আপনারা লিখেন যে নাম আর কে কোথা থেকে, মানে কোন জায়গা থেকে জয়েন করতেছেন, তাহলে হয়তো আমি দেখতে পারবো আর কি। আহ, এই আচ্ছা, তো স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি ভাই, ক্লিয়ারলি দেখা যাচ্ছে সবকিছু। কাইন্ডলি আমার মনে হয় আমি রেসপন্স না করে স্টুডেন্ট যারা আজকের ওয়েবিনার জয়েন হয়েছেন আপনারা একটু রেসপন্স করলে ভালো হবে আর কি। একটা কোয়েশ্চেন ছিল ছোট। হ্যাঁ, জহির ভাইয়া, হ্যাঁ, আজকের ক্লাসটার কি রেকর্ডিং পাওয়া জি যাবে? ভাই বলেন। আজকের ক্লাসটার কি জি রেকর্ডিং জি, পাওয়া যাবে? রেকর্ড। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, রেকর্ড থাকবে। থ্যাংক ইউ। ওকে। তো এই ল্যাবের নাম হবে, আমরা শর্টকাটে বলতে পারি CM3 ল্যাব, 3টা M। এখন শুরুতেই আমরা যদি বলি যে মাল্টি স্কেল মডেলিংটা আসলে কি, সেটা হচ্ছে একটা কম্পিউটেশনাল অ্যাপ্রোচ। এমন এমন একটা সিস্টেমকে আমরা এটা দিয়ে সিমুলেট করতে পারি। সবাই তো আশা করি সিমুলেশন সম্পর্কে ধারণা আছে, এই কারণে আমি আর ডিটেলে যাচ্ছি না। সিমুলেশন সবাই জানেন, এটা এটা নেই, এটার নামই হচ্ছে এটাকে এক্সপ্রেস করতেছে, যে কোনো একটা জিনিসকে মক করা, রিয়েল লাইফ ইনসিডেন্টকে ল্যাবের সিস্টেমে নিয়ে আসা। তো সব সিস্টেম এরকম সহজ বা সরল রৈখিক না যে আমরা রেগুলারলি জাস্ট যে কোনো একটা সিমুলেশন সফটওয়্যার দিয়ে করে ফেলতে পারবো, সলভ করে ফেলতে পারবো। কিছু কিছু সমস্যা আছে যা হচ্ছে মাল্টি লেয়ার্ড, মানে একটা স্টেপের পরে আরেকটা স্টেপ, এইটাকে বেশ কয়েকটা আয়না দিয়ে দেখা লাগে, একটা আয়না দিয়ে দেখলে চলে না। তো এই ধরনের কিছু সমস্যা সমাধানের জন্যই আমরা হচ্ছে মাল্টি স্কেলে এটাকে মডেল করতে হয় বা সিমুলেট করতে হয়। এখন মাল্টি স্কেলটা কি?
আমরা যেরকম অনুপরমাণুর ধারণাটা জানি যে বিল্ডিং ভাঙো, বিল্ডিং ভেঙে দেয়াল বের করো, তারপরে ইট বের করো, এই 3টা লেয়ার ধরে নিলাম, 3টা ধাপ। এটাই হচ্ছে মাল্টি স্কেল, যে জিনিসটা ধাপে ধাপে আগায় বা একটা জিনিসের ভিতরে অনেকগুলা জিনিস বিদ্যমান। তো এই মাল্টি স্কেলের মধ্যে 3টা স্কেল খুবই প্রমিনেন্ট। এটা হচ্ছে আমরা বলতে পারি নিচের থেকে আগায় ম্যাক্রো। ম্যাক্রো শব্দটার অর্থ তো জানি যে একটু বড় আকারের। তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ম্যাক্রো, যেটা সিস্টেমটাকে আমরা হলিস্টিকলি দেখতে পারি। যেমন একটা ইস্পাতের একটা কলাম, বিল্ডিং এর ভিতরে যে কলাম গুলা থাকে, তো সেই কলামটাকে আমরা সিমুলেশন করে দেখতে পারি ওটার মধ্যে কি পরিমাণ স্ট্রেস পড়তেছে, এবং সেটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন, কি ধরনের চাপ সে সহ্য করতে পারবে, সেটার সিমুলেশন আমরা করতে পারি ম্যাক্রো স্কেলে। এটা করার জন্য আমরা খুব বেশি জটিল কোনো কম্পিউটেশনাল মেথডের বা খুব এক্সপেন্সিভ কম্পিউটেশনাল মেথডের দরকার পড়ে না। এটা আমরা নর্মাল অ্যানসিস অর্থাৎ কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স মেথড গুলা দিয়েই করে নিতে পারি, যেটা সবাই করে আন্ডারগ্রেডে। সবাই আশা করি যে অ্যানসিস নিয়ে হয়তো অনেকেই কাজ করে, ধারণা আছে। খুবই রেডিলি অ্যাভেলেবল, ফ্রি স্টুডেন্ট ভার্সন। তারপরে হচ্ছে মেসোস্কেল। মেসোস্কেলে আমরা যদি আরেকটু গভীরে তাকাই, আরেকটু ভিতরে যাই, আরেকটু ভেঙে আমরা পাবো হচ্ছে ইন্টারমিডিয়েট স্ট্রাকচার গুলা। যেমন হচ্ছে একটা কম্পোজিটের ভিতরে কি থাকে, মলিকুলস থাকে, একটা চাঙ্ক অফ মলিকুল, মানে একসাথে 5,000 মলিকুল বা 10,000 মলিকুল, ইভেন 1 মিলিয়ন মলিকুলস। সো আমরা ওই মলিকুলের ক্লাস্টার অনুযায়ী জিনিসটাকে দেখতে পারি, অ্যানালাইজ করতে পারি, এবং সেটার বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক প্রপার্টিজ বের করতে পারি। ফর এক্সাম্পল, এটার জন্য আমরা মলিকুলার ডায়নামিক্স ব্যবহার করি, এবং মলিকুলার ডায়নামিক্স এর সাথে সফটওয়্যার প্যাকেজ হিসেবে আমরা ব্যবহার করি ল্যাম্পস। ল্যাম্পসও খরচ বেশি লাগে না, কিন্তু একেবারে যে লাগে না তা না, তবে অ্যানসিস থেকে একটু বেশি লাগে। আচ্ছা, কম্পিউটেশনাল খরচটা কি সেটা একটু বলে। অনেকে বলে যে কম্পিউটেশনাল খরচ অনেক, মানে এটা হচ্ছে মূলত আমার কম্পিউটারের ক্যাপাসিটিটা কেমন। যেমন নর্মাল অ্যানসিস, আমি আমার নর্মাল পিসির যে 12 কোর 8 কোর প্রসেসর আছে, ইন্টেল বা এএমডি, এগুলো দিয়ে কাজটা করে নিতে পারি। সো এটা খুব বেশি এক্সপেন্সিভ না, একটা ল্যাপটপ কিনলেই এই সিমুলেশন গুলো করা যায়। ইভেন বেশ কিছু সিমুলেশন আছে যদি নাম্বার অফ মলিকুল কম হয়, যেমন 10,000 মলিকুল, এটাকে সিমুলেশন করা এই আমাদের নর্মাল কম্পিউটারে অসম্ভব না, করা যায়। এটা হচ্ছে চিপ, মানে এটা খরচ বেশি না। ল্যাপটপের পিছনে তো আমরা টাকা খরচ করতেছি, আলাদা করে কোনো কম্পিউটেশনাল রিসোর্স দরকার নেই। আবার যদি কয়েক মিলিয়ন মলিকুল হয়, তার মানে মলিকুল মানে কি, অণু পরমাণুগুলা নিজেদের মধ্যে আমরা জানি যে মিন ফ্রি পাথ আছে, তার মানে হচ্ছে তারা একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি করে, ধাক্কাধাক্কি করার কারণে তাদের ইন্টারাকশনটা এবং ওই যে ইন্টারাকশন পটেনশিয়াল, এইগুলোই তো আমরা ক্যালকুলেট করি। যেমন লেনার্ড জোনস পটেনশিয়াল আছে, বিভিন্ন ধরনের ভেলোসিটি, ডেনসিটি, ডেনসিটি আর প্রেসার তো তারা একই কথা। আচ্ছা, তো এইগুলো আমরা মেজার করি। এইগুলা যখন পরমাণু অণুর সংখ্যা বেশি হয়, তখন তাদের মধ্যে ধাক্কার সংখ্যা বেশি হয়। তো এইটাকে ক্যালকুলেট করতে অবভিয়াসলি সময় বেশি লাগে, রিসোর্স বেশি লাগে। তো তখন হচ্ছে আমার এক ধরনের ক্লাস্টার কম্পিউটিং সিস্টেম লাগে, একসাথে অনেকগুলো কোর লাগে, অনেকগুলো নোড লাগে। তো অনেকগুলো নোড এবং অনেকগুলো কোর ম্যানেজ করা তো আমাদের একটা ল্যাপটপের পক্ষে বা একটা ডেস্কটপের পক্ষে সম্ভব না। তখন আমাদের একটা ক্লাস্টার কম্পিউটিং সিস্টেম লাগে, আমরা অনেকে এটা বলি এইচপিসি বা হাই পারফর্মিং কম্পিউটিং সিস্টেম। এটারই হচ্ছে গ্র্যান্ড ড্যাড হচ্ছে সুপার কম্পিউটার গুলা। আর আরো এখন তো কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেমও আছে, তো ওইখানে আমরা যাচ্ছি না। তো এইভাবে হচ্ছে কম্পিউটেশনাল কস্ট বা সিমুলেশন কস্টটা বাড়ে। তারপরে এই মেসোস্কেল থেকে আরো একটু ডিপে গেলে, আরো ছোট করি যদি আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা, সেটা হচ্ছে মাইক্রোস্কেল বা মাইক্রোস্কেলের আরেকটা ভার্সন হচ্ছে ন্যানো স্কেল। মাইক্রো 10⁻⁶, আর একটু গভীরে গেলে, মানে এটা মাইক্রোটা 10⁻⁶ থেকে শুরু হয়, কিন্তু আমরা মাইক্রোতেই সীমাবদ্ধ থাকবো না, আমরা ন্যানোতেও যাইতে পারি, ইভেন কোয়ান্টাম স্কেলও যাইতে পারি। তো এটাকে ওভারঅল আমরা কোয়ান্টাম স্কেল বলতে পারি, মাইক্রো ন্যানো ইনক্লুডিং বোথ।
তো কোয়ান্টাম স্কেলে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাটমের দিকে ফোকাস করতে পারি, যেমন একটা সিলিকন কার্বাইড, একটা কার্বন ডাইঅক্সাইড, একটা পানি, এইভাবে আমরা অ্যানালাইজ করতে পারি। দ্যাট ইজ কোয়ান্টাম বা কোয়ান্টাম মেকানিক্যাল, কোয়ান্টাম কেমিক্যাল ইন্টারাকশন বা ইলেকট্রনিক প্রপার্টিস গুলা ওই স্কেলে। এটা করার জন্য আমাদের লাগবে কোয়ান্টাম মেকানিক্স এর একটা পার্ট বা কোয়ান্টাম কেমিস্ট্রির একটা পার্ট, ডেনসিটি ফাংশনাল থিওরি বা ডিএফটি, এবং যে সফটওয়্যার আমরা ব্যবহার করি হচ্ছে ভিয়েনা এবি ইনিশিও সিমুলেশন প্যাকেজ বা VASP। VASP হচ্ছে ফ্রি না, কিন্তু এটা কিছু ফ্রি ভার্সন আছে, আমরা মেবি ওইগুলোই ব্যবহার করব। তো এটা হচ্ছে এই তিন ধরনের ইয়ার মধ্যে সবচেয়ে আই উড সে, যদি আপনারা টাকা খরচ করতে পারেন তাইলে হচ্ছে এটা সবচেয়ে সোজা, আর যদি টাকা খরচ না করতে পারেন এটাই সবচেয়ে কঠিন। আর এই আর কি, এটা হচ্ছে একটা স্কেমেটিক। আমরা ফর একটা এক্সাম্পল নিলাম, এক্সাম্পলটা হচ্ছে কেমিক্যাল ভেপার ইনফিল্ট্রেশন। কেমিক্যাল ভেপার ইনফিল্ট্রেশনটা কি? আমি খুবই মানে রুডিমেন্টারি একটা এক্সাম্পল দিতেছি, এটা 100% সঠিক না এক্সাম্পলটা, কিন্তু এটা বুঝতে সাহায্য করবে। যেমন আমরা কোন একটা জায়গায় যদি রং করি, স্প্রে পেইন্ট করি গাড়িতে, ধরে নিলাম, তো গাড়িতে স্প্রে পেইন্ট করি যখন, তখন হচ্ছে একটা বোতল থেকে স্প্রে গুলা ফিস করে মারতে থাকে, তারপরে পুরা গাড়ির মধ্যে একটা কোটিং দিয়ে দেয়। তো এই স্প্রে পেইন্টটা করার পরে কি হয়, আমার গাড়ির কি চেঞ্জ হয়? কেউ কি বলতে পারে যে গাড়ির কি চেঞ্জ হইতে পারে স্প্রে পেইন্ট করার পরে? কেউ একজন দেখি, আপনার একজন অ্যান্সার দেন, ইন্টারাক্ট করেন। স্প্রে পেইন্ট করলে কালার গুলো আশেপাশে ছড়াই যেতে পারে। আপনার নাম বলেন আর কোথা থেকে বলতেছেন এটা বলেন। জি, আমি হচ্ছে রূপক সাহা, চুয়েট থেকে বলতেছি। ও ওয়াও, হ্যাঁ, এটা এটা সঠিক, কিন্তু আমি জানতে চাচ্ছি হচ্ছে কি প্রভাব পড়ে গাড়ির উপরে স্প্রে করার পরে, গাড়িটার কি উপকার হয় আদার দেন বিউটিফিকেশন? করেশন কোটিং করে নিতে। রেজিস্ট্যান্সটা আর কি ভালো হয়, করেশন রেজিস্ট্যান্স ভালো হয়, মেকানিক্যাল প্রপার্টিজ গুলা ঠিক থাকে আর কি। আপনার নাম কি? আদনান ইসলাম। কোত্থেকে বলতেছেন? আহসানুল্লাহ অস্ট থেকে। ও ওয়াও, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা মোটামুটি কারেক্ট যে এটার প্রপার্টিজ গুলো এনহ্যান্স হয়, মানে এটা আরেকটু ভালো হয়, বেটার। তো কেমিক্যাল ভেপার ইনফিল্ট্রেশন প্রসেসটা এক্স্যাক্টলি দ্য সেম, মানে এটা হচ্ছে এক ধরনের কোটিং করে, কিন্তু কোটিংটা নর্মাল স্প্রে না, আবার স্প্রে কিন্তু ওই যে ক্যানের ভিতর থেকে না, একটা রিঅ্যাক্টরের মধ্যে কোন একটা পার্টস কে, যেমন কোন একটা বিয়ারিং বা, হ্যাঁ বিয়ারিং বা গিয়ার, এটাকে রিঅ্যাক্টরের ভিতরে ফালাই দেওয়া হয়, তারপর হচ্ছে স্প্রে করা হয় এটার উপরে। কেন? এটা হচ্ছে যেন করোশন রেজিস্ট্যান্ট হতে পারে, টেম্পারেচার, খুব বেশি টেম্পারেচারে উইথস্ট্যান্ড করতে পারে, খুব বেশি প্রেসার উইথস্ট্যান্ড করতে পারে। ওভারঅল তার মেকানিক্যাল প্রপার্টিস গুলোকে বাড়ানোর জন্য আমরা এটা করি। এটা হচ্ছে কেমিক্যাল ভেপার ইনফিল্ট্রেশন বা ডেপোজিশনও বলে। তো বোঝাই যাচ্ছে ইনফিল্ট্রেশন ডেপোজিশন কি। ডিপোজিশন আর ইনফিল্ট্রেশনের মধ্যে যদি একটা পার্থক্য আছে, আচ্ছা এই প্রসেসটা কেমিক্যাল ভেপার ইনফিল্ট্রেশন, অথবা অনেকে এটাকে একটু চেঞ্জ করে কেমিক্যাল ভেপার ডিপোজিশন হিসেবে বলতে পারে। তো ডিপোজিশনটা হচ্ছে জাস্ট ওই যে স্প্রে করা, কোটিং মোটিং এগুলা। ইনফিল্ট্রেশন কি করে? ইনফিল্ট্রেট করে। যেমন যে কোনো একটা মেটাল বা ম্যাটেরিয়াল, এটার মধ্যে পোর থাকে, অনেকগুলো ছেদা থাকে, ছোট ছোট মাইক্রো পোর থাকে। তো ছেদাগুলা থাকলে আমার মেটাল বা ওই যে পার্টটা, ওই পার্টটা হচ্ছে ঠিকভাবে ফাংশন নাও করতে পারে। তো ইনফিল্ট্রেট করে আমরা ওই ছেদাগুলা হচ্ছে স্প্রে দিয়ে ভরাট করে দিই। আচ্ছা, শুনতে ওয়ার্ড লাগতে পারে, জাস্ট ওই পোর গুলাকে আমরা ফিল আপ করি, এটা হচ্ছে ইনফিল্ট্রেশন। আর ডেপোজিশন ওই পোরের দিকে সে অত ফোকাস করে না, সে জাস্ট ওভারঅল স্প্রে করে যাইতে থাকে। সো ইনফিল্ট্রেশন আর ডেপোজিশন সেম হইলেও ইনফিল্ট্রেশন মোর প্রিসাইজ, মানে এটা খুবই ডিটেইলে কাজ করে আর কি, ডিটেইলিং। আচ্ছা, তো যখন আমরা রিয়েক্টরের মধ্যে আমার ওই একটা বিয়ারিং ঢুকাইলাম, এটা হচ্ছে আমার রিয়েক্টর স্কেল। যেমন এখানে দেখা যায় এটা হচ্ছে বড়, জিনিসটা বড়, আমরা জাস্ট বাইরে থেকে দেখতেছি কিভাবে কিভাবে ইয়া পড়তেছে। তো এটা আমরা নর্মাল অ্যানসিস ফ্লুয়েন্ট দিয়ে এটাকে আমরা সিমুলেশন করতে পারি। আচ্ছা,
তো এখানে 1 2 3 4 5 নাম্বার যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই। এটা হচ্ছে আমি আমার আর একটা কাজ থেকে এখানে আমি ডাইরেক্ট কপি পেস্ট করে বসাই দিচ্ছি, এই কারণে এগুলো আর সরাই নাই। আচ্ছা, আর হচ্ছে এখন যদি আমরা রিয়েক্টরের ভিতরে ঢুকি তাহলে হচ্ছে আমরা পাবো ওই যে মলিকুল গুলা কিভাবে ছড়াচ্ছে। আমরা দেখবো যে ঘরের ভিতরে স্প্রে পেইন্ট গুলা উঠতেছে উঠতেছে, হাওয়ায় ভেসে যাচ্ছে। এটা হচ্ছে মলিকুলার স্কেল। তখন ওইটা যদি আমরা সিমুলেশন করতে যাই তখন হচ্ছে এটা এটা আমরা ওই যে ল্যাম্প স্ট্যাম্পস হ্যান ত্যান দিয়ে আমরা সিমুলেশন করব, বা ডিরেক্ট সিমুলেশন, মডেলটা কার্লো টাইপের জিনিসপাতি, সামটাইমস ওপেন ফর্ম। আচ্ছা, এরপরে আরেকটু ভিতরে যাই যে কোথায় কোথায় যাচ্ছে আমার এই পার্টিকেলটা, কোথায় গেল। এটা হচ্ছে কোয়ান্টাম স্কেল। আপনারা দেখেন আরো ভিতরে ঢুকে গেছে, আমরা ছবিতে দেখা যাচ্ছে যে একটা একটা করে মলিকুল দেখা যাচ্ছে। এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল যে আরেকটু ভিতরে গেলাম, মানে কোয়ান্টাম স্কেলে ঢুকলাম। এই যে আমরা নিচে দেখতেছি এক ধরনের সবুজ আর সরি কালার ব্ল্যান্ড হয়ে যাচ্ছে, গ্রে আর ইয়েলো, হলুদ আর ছাই রঙা বা সিলভার হোয়াটএভার যে লেয়ারটা আছে, এটা হচ্ছে আমার সিলিকন কার্বাইড। মানে আমরা কি স্প্রে করি, মানে একটা বিয়ারিং এর উপরে কি স্প্রে করি, ন্যানো ম্যাটেরিয়াল স্প্রে করি, এটা ন্যানো কোটিং। তো আমরা সিলিকন কার্বাইড স্প্রে করি। কালারটা হচ্ছে কার্বন, মানে গ্রে কালারটা হচ্ছে কার্বন, আর হলুদ হচ্ছে সিলিকন, আর এটার মাথার উপরে যে সাদা এগুলো হাইড্রোজেন। এটা 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 আমরা এক্সপ্লেন এত কিছু না করলে হবে, জাস্ট পুরো প্রসেসটা একটু বুঝে রাখলে হবে। যে আমরা যখন স্প্রে করি সিলিকন কার্বাইড অর্থাৎ হলুদ পার্টিকেল গুলা, এটা যে স্প্রে করতেছি করতেছি এবং এটা জমা হচ্ছে একটা সারফেসের উপরে, অর্থাৎ যে বিয়ারিংটা আমরা রাখছি ওই বিয়ারিং এর উপরে আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার জমা হচ্ছে। আপনারা দেখেন নিচে এক ধরনের হেক্সাগোনাল স্ট্রাকচার আছে না, 1 2 3 4 5, দেখি হেক্সাগন, ইয়া হেক্সাগন, হ্যাঁ হেক্সাগোনাল যে লেয়ার গুলো আছে এগুলো একটার উপরে একটা জমা হচ্ছে। তার মানে কি স্প্রেটা একটার উপরে একটা লেয়ার বাই লেয়ার বাই লেয়ার বাই লেয়ার পড়তেছে। আর এমটিএস কি, এমটিএস হচ্ছে মিথাইল ট্রাইক্লোরোসিলেন, মানে যে জিনিসটা আমরা স্প্রে করতেছি। সিলিকন কার্বাইড কোত্থেকে আসে, সিলিকন কার্বাইড আসে হচ্ছে এমটিএস থেকে। সিলিকন কার্বাইড ডাইরেক্ট যে সিলিকন কার্বাইড একটা মানে ইয়ে ক্যানের ভিতরে ভৈরা স্প্রে করে দিলেন, বিষয়টা এত সহজ না। এটা এমটিএস আকারে থাকে কারণ ওই কেমিক্যাল এনভায়রনমেন্টের জন্য। তো এমটিএস থেকে এই যে ক্লোরিন আর বাকিগুলা ভেঙে ভেঙে হাইড্রোকার্বন আর ক্লোরিনের সিলিকেট এগুলো পার্টিকেল গুলো কম্পাউন্ড গুলো ভেঙে 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 শুধুমাত্র সিলিকন কার্বাইডটা লেয়ার হিসেবে আমার বিয়ারিং এর উপরে জমা হইতে থাকে। তো এই যে এমটিএস থেকে ভেঙে ভেঙে সিলিকন কার্বাইড হচ্ছে এবং সিলিকেট গুলা আলাদা হয়ে যাচ্ছে, হাইড্রোকার্বন গুলো আলাদা হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু হাইড্রোকার্বন ওই যে সিলিকনের সাথে সিলিকন কার্বাইডের সাথেও রিয়াক্ট করতেছে। এইটাই হচ্ছে আমরা এই টোটাল প্রসেসটাই আমরা মলিকুলার ডায়নামিক্স এর বাইরে যায় কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টিজ বা কোয়ান্টাম কেমিক্যাল সিমুলেশন দিয়ে আমরা অ্যানালাইজ করতে পারি, দেখতে পারি যে ভিতরে কি ঘটতেছে ঘটনাটা। এই যে গ্রোয়িং লেয়ার্স অফ সিলিকন, এটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি। আই হোপ দ্যাট এটা ইজি, বাট ইয়া আমরা যার যা কিছু প্রশ্ন আছে এগুলো পরে আমি নিচ্ছি আর কি প্রশ্ন, এখন আর প্রশ্ন করার সুযোগ দিচ্ছি না, পরে আমরা আপনাদের প্রশ্ন বলতে পারেন। এটা হচ্ছে মাইক্রো ন্যানো স্কেল বা কোয়ান্টাম স্কেল। এটা হচ্ছে মেসো স্কেল। এটা মলিকুলার ডায়নামিক্স সিমুলেশন অফ সলিড আর্গন ইন ন্যানো কনফাইনমেন্ট ইউজিং ল্যাম্পস। তো হোয়াট ইজ ন্যানো কনফাইনমেন্ট? ন্যানো কনফাইনমেন্ট হচ্ছে আমরা বাউন্ডারি কন্ডিশন জানি, এনসিএস যারা কাজ করছে তারা বাউন্ডারি কন্ডিশন জানে। একটা সিস্টেমের বাউন্ডারি কি, একটা পাইপের বাউন্ডারি কন্ডিশন কি কে বলতে পারে? ধরেন একটা সিলিন্ড্রিক্যাল পাইপ যেটা 2 মাথা বন্ধ, এটার বাউন্ডারি কন্ডিশন কি দেখি, যে কোনো একজন বলেন তো সাহস করে। ভয় পাওয়ার কিছু নাই, বলেন। আর অ্যান্সার তো ভুলও হইতে পারে, আপনারা চুপ করে থাকলে তো হবে না। ভুল হলে তো সমস্যা নাই, কেউ মারবে না। ততটুক জায়গার মধ্যে সিমুলেশনটা করতে চাচ্ছে, যতটুক হচ্ছে বাউন্ডারি এখান থেকে নিতে পারে। আচ্ছা, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি একটু সাউন্ড ঠিক করে আসেন, আরেকজন বলুন। আচ্ছা, আমি ডাইকা বলি, বুঝছি, কেউ বলবে না।
দেখি র্যান্ডমলি একটা নাম পিক করি, সীমান্ত দাস বলেন তো। না, সীমান্ত দাস অ্যাভেলেবল না। সৌরভ দেবনাথ বলেন নাকি কথা বলতেছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম রাহাতুল ইসলাম, এমআইসটি থেকে বলতেছি। আরে স্যার বলতে হবে না, হ্যাঁ বলেন। মানে রেডিয়াল ভেলোসিটি জিরো হবে এন্ড ট্যানজেনশিয়াল ভেলোসিটি হাইস্ট হবে। না না, এত জটিল কিছু আর জিজ্ঞাসা নেই আমি। একটা একটা সিলিন্ড্রিক্যাল পাইপের ভিতরে ফ্লোর বাউন্ডারি হচ্ছে পাইপের দেয়ালটা, শেষ। ওই অত ডিটেলে বাউন্ডারি কন্ডিশন না, বুঝতে পারছেন? জাস্ট পাইপের দেয়াল, শেষ, বাউন্ডারি। ও তার যাই হোক, ওই পাইপের দেয়াল ভেদ করে তো Yes, যাইতে yes. পারবে না। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে দেখেন, শুরুতেই আপনারা মানে এত জটিল ভাবে চিন্তা করবেন না, ঠিক আছে? বিষয়গুলো খুবই সিম্পল। তো সিম্পল বিষয়গুলোকে ওইভাবে ডিল করলেই ভালো, মানে এত জটিল না তো, এগুলো খুবই ইজি। আপনারা দেখবেন যে যখন এটার ভিতরে ঢুকতেছেন, আপনারা স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করলে যে বিষয়টা দেখবেন যে এত মানে প্যারা লাগতেছে না, ইজি লাগতেছে, এবং এটা আসলে ইজি। হ্যাঁ, আচ্ছা। তো বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এইরকম। এখন আমরা কি করি? আমরা ধরেন আমরা যদি একটা সিলিন্ডারের পাইপের ভিতরে বা একটা সিলিন্ডারের ভিতরে ভিতরের দেয়াল দিয়ে, ইমাজিন, জাস্ট কল্পনা করেন, ভিজুয়ালাইজ করেন, ইটস খুব ইম্পর্টেন্ট, যে একটা সিলিন্ডারের ভিতর দিয়ে ভিতরের দেয়াল দিয়ে হাঁটতেছি। একটা ভিতরের দেয়াল দিয়ে হাঁটেন তো, একটা পয়েন্ট থেকে শুরু করেন, শুরু করে আসেন, ঘুরে আসেন, কই আসতেছে? আবার স্টার্টিং পয়েন্টেই তো আসতেছে। তার মানে স্টার্টিং পয়েন্ট থেকে দেখতে যেরকম লাগতেছে, এন্ডিং পয়েন্টে যা দেখতে একই রকম লাগতেছে, নাকি আমি ভুল বলতেছি? আচ্ছা, আমি ভুল বলে আমাকে সংশোধন করে দিন পরে। আমার মনে হয় না যে ভুল বলতেছে। আচ্ছা, তো এই যে স্টার্টিং পয়েন্ট থেকে দেখলাম একই রকম, আবার ঘুরে পিছিয়ে গেলাম, দেখলাম যে একই রকম। এইটা একটা বাউন্ডারি কন্ডিশন। এই বাউন্ডারি কন্ডিশনকে বলে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন। এখন পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এই জিনিসটা। তো আরেক ধরনের বাউন্ডারি কন্ডিশন আছে যেটা পিরিয়ডিক না, অর্থাৎ শুরুর বিন্দু থেকে শেষ বিন্দু দুইটা পার্সপেক্টিভ দেখতে দুই রকম হবে। এটা হচ্ছে নন পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন। আমার মতে এই ফ্লুইড ডায়নামিক্সে এগুলো অল পার্ট অফ লাইক ফ্লুইড ডায়নামিক্স, ফর এক্সাম্পল, বা মাইক্রো ফ্লুইডিক্স। আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মাইক্রো ন্যানো ফ্লুইডিক্স। কিন্তু নামে ফ্লুইড হইলো, এটার এটা যে শুধুমাত্র ফ্লুইড ডায়নামিক্সে অ্যাপ্লিকেবল তা না, কিন্তু এটা যে কোনো জায়গায়, এটা একটা ইন্টারডিসিপ্লিনারি সেক্টর, সো এটা যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু বেসিক্যালি জিনিসটা মাইক্রো ন্যানো ফ্লুইডিক্স। আচ্ছা, তো মাইক্রো ন্যানো ফ্লুইডিক্স এর ক্ষেত্রে আমার পার্সপেক্টিভ হচ্ছে, হয়তো অনেকেই, অনেক বড় বড় সায়েন্টিস্ট একমত হবে, আমি সবাইকে তো আমি পড়ি নাই, আমি জানি না। তো আমার মনে হয় যে বাউন্ডারি কন্ডিশন দুইটাই আমাদের এই রিসার্চের ক্ষেত্রে, দুইটা বাউন্ডারি কন্ডিশন নিয়ে আমরা ডিল করবো, একটা পিরিয়ডিক, একটা নন পিরিয়ডিক। এখন এই যে আমরা এখন যেটা স্ক্রিনে দেখতেছি এটা নন পিরিয়ডিক। এই কারণে বলছি ন্যানো কনফাইনমেন্ট। ন্যানো কনফাইনমেন্ট মানে কি? কনফাইনমেন্ট তো আমরা সবাই জানি, তারে আটকায় রাখা চতুর্দিক থেকে বা যে কোনো দুই দিক থেকে। ন্যানো কনফাইনমেন্ট হচ্ছে সেম থিং, কিন্তু তাকে ন্যানো স্কেলে আটকায় রাখা, মানে খুবই ছোট্ট জায়গায় ট্র্যাপ করে ফেলা। তো এই বক্সটা আসলে, এই যে বক্সটা আমরা দেখতেছি, এটা 54 ন্যানোমিটার। আমার মনে নাই 54 কিনা, তো হ্যাঁ ম্যাক্সিমাম আমি ব্যবহার করছি 108 ন্যানোমিটার, আর লোয়েস্ট ব্যবহার করছি 20 ন্যানোমিটার। সো এটা হচ্ছে, আমার মনে নাই এটা আসলে কি, এটা মনে হয় 108 ন্যানোমিটার। আচ্ছা, তো 108 ন্যানোমিটার কত ছোট এটা তো অনেকেই জানেন, কিন্তু এটা কোয়ান্টাম স্কেল থেকে ছোট না। কোয়ান্টাম স্কেল কাজ করে 1 ন্যানোমিটারে বা আরো কমে, কিন্তু এটা 108 ন্যানোমিটার। তো 108 ন্যানোমিটার এখানে প্রায়
আম, কত এখানে প্রায় 36,000 মলিকুল আছে। না, আমার মনে হয় যে আমি বাম পাশে যেটা মানে যেটা ঘুরতেছে এটা মনে হয় অন্য একটা সিমুলেশন থেকে নিছে, সো এখানে একটু কম আছে। এই যে ডান পাশেরটা যেটা দেখেন হাইলি ডেন্স, মানে ছোট 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 ডট দেখা যাচ্ছে, এখানে প্রায় 4,000 সামথিং মলিকুল আছে। আর আমার বাম পাশেরটাতে মনে হয় 1600 না 1700 আছে। এটা হচ্ছে 27 ন্যানোমিটার, যেটা ঘুরতেছে এটা 27 ন্যানোমিটার, এবং এখানে প্রায় 1600-র মতো মলিকুল আছে। আর ডান পাশেরটাতে আছে প্রায় 36,000-এর মতো, মানে 108 ন্যানোমিটার। না 36 না, 16,000-এর মতো, যাই হোক এটা ডাজেন্ট ম্যাটার, মানে অনেক এটার থেকে ওটা বেশি আছে। তো এই যে ন্যানো কনফাইনমেন্ট মানে হচ্ছে একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া, এটা দুই পাশে। ওই যে একজন বলছে যে কি জানি ভেলোসিটি স্লিপ কি জানি বলছে 0, কাইন্ড অফ এরকম, যে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিলাম যে এই বাউন্ডারির মধ্যে এটা থাকবে ডান পাশে, এবং বাম পাশে একটা বাউন্ডারি থাকবে, দুই পাশের বাউন্ডারিটা হচ্ছে 4 ন্যানোমিটার করে। মানে বেসিক্যালি আমরা 4 ন্যানোমিটার গ্যাপ রাখবো এই বক্সের দুই পাশের দুইটা দেয়ালে। তো গ্যাপ রাখলে কি হবে, গ্যাপ রেখে আমরা একটা টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করতে পারি। তো টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করলে পরে ওই যে একটা দেয়াল থেকে বাড়ি খায়, এটা কি হচ্ছে, একটা মলিকুল, একদল মলিকুল যখন পাশাপাশি থাকে তারা মারামারি করবে, মারামারি করে সে কি করবে, নিজেদের সাথে এবং পাত্রের, আমরা যেমন ক্লাস 8-9-এ পড়ছি যে অণুগুলা পরস্পরের সাথে ধাক্কা খায় এবং পাত্রের দেয়ালের সাথেও ধাক্কা খায়। এটা হচ্ছে বাউন্ডারিটা, হচ্ছে দেয়াল, মানে ওই সিলিন্ড্রিক্যাল পাইপের দেয়াল। তো তারা নিজেদের মধ্যে ধাক্কা খায়, আবার দেয়ালে ধাক্কা খায়, আবার ফিরে আসে, আবার ফিরে আসে, আবার ধাক্কা খায়। এইভাবে তাদের মধ্যে অনেক সময় ইউনিফর্ম ডেনসিটি বজায় থাকে, আবার অনেক সময় ইউনিফর্ম ডেনসিটি বজায় থাকে না। অর্থাৎ দেয়ালের সাইডে যে মলিকুলার ঘনত্ব, দেয়ালের মাঝখানে মলিকুলার ঘনত্ব হয় আরো বেশি। আচ্ছা, সব সময় না, কোন কেসে, এটা ডিটেল আলাপ আমি যাচ্ছি না, ওই আলাপে কিন্তু একটা হেডস আপ দিয়ে রাখি যে এটাতে বলে ফ্রি মলিকুলার রেজিম। এটা যদি কেউ জেনে থাকেন ভালো। ফ্রি মলিকুলার রেজিম হচ্ছে নুডসেন নাম্বারের উপরে ডিপেন্ড করে। এখন বলবেন নুডসেন নাম্বার কি? নুডসেন নাম্বার হচ্ছে মিন ফ্রি পাথকে যদি তার ডেনসিটি দিয়ে না কি দিয়ে যেন ভাগ করে, আমি ভুলে গেছি। আচ্ছা, মিন ফ্রি পাথ থেকে হচ্ছে আমরা নুডসেন নাম্বার বের করতে পারি। মিন ফ্রি পাথের ডেনসিটি, এটা কি কেউ জানেন? জানলে একটু কমেন্ট চ্যাটে জানাবেন, আমার মনে নেই। আচ্ছা, যাই হোক, তো ওই মিন ফ্রি পাথ থেকে আমরা নুডসেন নাম্বার বের করতে পারি। তো এই নুডসেন নাম্বার বের করলে নুডসেন নাম্বার 0.00001 থেকে শুরু করে 100-200 পর্যন্ত যাইতে পারে। তো বিভিন্ন ধরনের নুডসেন নাম্বারের ক্ষেত্রে এটা বিভিন্ন ধরনের ফ্লো বিহেভিয়ার শো করে। তো এটার উপরে ডিপেন্ড করে যে আমার ডেনসিটিটা কিরকম হবে। আচ্ছা, এটা নিয়ে আপনারা যদি মনে করেন যে বুঝতেছেন, এটা আমরা পরে আলোচনা করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, নুডসেন নাম্বার হচ্ছে মিনি ফ্রি পাথ, আর হচ্ছে এই টোটাল বক্সের লেন্থটা কত, এটা দিয়ে ভাগ করলে পাওয়া যায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা মেসো স্কেলে এইভাবে সিমুলেট করতে পারি। এটা হচ্ছে সবাই জানে এনসিএস, এটা হচ্ছে একটা জাস্ট সিএফডি সিমুলেশন, ব্লাড ফ্লো ইন আর্টারি। সো এটা খুবই সিম্পল, এটা আমার মনে হয় না যে কেউ পারে না, সবাই পারবে। এটা খুবই সিম্পল, আপনি যদি এখন যে করেন 2 ঘন্টার মধ্যে এটা করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে একটু বড় আকারে আমরা দেখতে পারি, মানে আমাদের ভেইনের ভিতর দিয়া বা আর্টারির ভিতর দিয়া, রগের ভিতর দিয়া কেমনে যাইতাছে। হ্যাঁ, এই ব্লাড ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, এটা শিয়ার স্ট্রেস, এটার ফ্লো প্যাটার্ন, স্ট্রিম লাইন, এগুলো আমরা ক্যালকুলেট করব। এখন বলবেন যে আমরা কেন এই রিসার্চ করবো, এটা করে লাভটা কি? আচ্ছা, এটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবে, ন্যানো সিস্টেমে, এরোস্পেস, আর্মার, মানে মিলিটারি আর্মার গুলা, বডি আর্মার থেকে শুরু করে ট্যাঙ্ক আর্মার পর্যন্ত, সেমিকন্ডাক্টর, নিউক্লিয়ার, বায়োমেডিকেল, এনার্জি, এরোস্পেস, বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। এটা ব্যবহার করা যায় না এমন কোনো ফিল্ড নাই। আচ্ছা, বায়োমেডিকেলে খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন আছে, এটাকে বলে ল্যাব অন এ চিপ। মানে এটা পুরো ল্যাব, কিন্তু এটা একটা চিপের ভিতরে। সো ড্রাগ ডেলিভারি, ডায়াগনোসিস, এটা খুবই ইজি হয়ে যাবে যদি আমরা এটা ব্যবহার করি এখানে। এটা হচ্ছে মাইক্রো ন্যানো ফ্লুইডিক্স এরিয়া। তো আমরা কি করব, আমরা আমাদের এই রিসার্চে আমরা বিভিন্ন ধরনের মাইক্রো ন্যানো ফেনোমেনা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে মাইক্রো ন্যানো স্কেলের যে ম্যাটেরিয়াল গুলো আছে সিনথেসিস নিয়ে কাজ করব। তারপর হচ্ছে ন্যানো ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স গুলো বের করার চেষ্টা করব।
এবং ফেব্রিকেশন টেকনিক নিয়ে কাজ করবো। তো এই যে শুরুতে বলছিলাম কেমিক্যাল ভেপার ইনফিল্ট্রেশন ডেপোজিশন, এগুলো হচ্ছে ফেব্রিকেশন টেকনিক। 3D প্রিন্টিং এগুলো ফেব্রিকেশন টেকনিক। কোনো প্রশ্ন থাকলে এবার বলেন। কোনো প্রশ্ন নাই? দেখি আমি হেল্প করি আপনাদেরকে, আমি শুরু থেকে আগাচ্ছি। আদনান ইসলাম আরাফ, আপনি আনমিউট করে বলেন আপনি কোত্থেকে এবং কোনো প্রশ্ন আছে কিনা। আমি জানি অনেকে মিটিং এ জয়েন করে হচ্ছে দূরে যায়, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, জাস্ট অনলাইন থাকে যে শো দ্যাট হ্যাঁ আমি আছি মিটিং এ, কিন্তু আসলে থাকে না। আদনান ইসলাম আরাফ কি আছেন? জি ভাইয়া আছি, মাঝখানে একটু ডিসকানেক্ট হয়েছিলাম, নেট কানেকশন চলে গেছিল। আই এম সো সরি, বলেন। ভাই আমি হচ্ছে আহসানুল্লাহ থেকে সেকেন্ড ইয়ারে পড়ছি। আর ল্যাম্পস নিয়ে মোটামুটি একটু আইডিয়া নেওয়া শুরু করছিলাম আর কি। আহ, তো এছাড়া আপাতত এখানে কোনো মানে শিখতেছি আর কি, তেমন প্রশ্ন নাই। আর গুড। সিএফডি নিয়ে শিখা হচ্ছে আমার, একটা রিসার্চ চলতেছিল বায়ো ইমপ্ল্যান্ট মেটেরিয়াল নিয়ে। তো এর পাশাপাশি আর কি সিএফডি নিয়ে টুকটাক শেখা শুরু হচ্ছে আর কি। ওকে, থ্যাংক ইউ। আহসানুল ইসলাম তায়ন বলেন, তয়ন না তায়ন, সো ডিফিকাল্ট। আশরাফুল আলম, আহসানুল আলম। ভাইয়া আমি আইবিটি থেকে মেকানিক্যাল আপনার নামটা বলেন আগে ডিপার্টমেন্টে। ভাইয়া, আপনার লাস্ট নেমটা বলেন। আমার নাম লাস্ট নেম তয়ন। ও মাই গুডনেস, তনয় শুনছি, তনয় তো না। ওকে, নাইস। জি জি ভাইয়া। বলেন। ভাইয়া আমি ফার্স্ট ইয়ারে আছি। নো ওয়ে। তারপর আর কি? ভাইয়া আমি জাস্ট শুধু রিসার্চ পেপার, আমার সবকিছুই নতুন ভাইয়া, তো আমার তেমন কিছু বলারই নাই। সমস্যা নাই, আপনি অনেক নার্ড, আপনি ভালো করতে পারবেন। ফার্স্ট ইয়ারে রিসার্চ করতেছেন, গ্রেট ম্যান। থ্যাংক ইউ। আচ্ছা, Thank এরপর you. হচ্ছে অনুপম দাস কাব্য। জি ভাই, আমার নাম কাব্য, আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ি চুয়েটে। তো আমার কোয়েশ্চন হচ্ছে কনগ্রাটস। গিয়ে, জি, থার্ড ইয়ার 21 ব্যাচ। ওকে, মহান একুশ। তারপর কোয়েশ্চন হচ্ছে গিয়ে, আমরা রিসার্চ করতে করতে এক সময় গিয়ে যখন ধরেন লার্জ সিমুলেশন গুলা করবো, তখন তো আপনি বললেন যে কম্পিউটেশনাল কস্ট অনেক বেড়ে যাবে। তো আমার এরকম এনসিসি করতে গিয়ে আমরা এই জিনিসটা ফেস করছি যে আমাদের আইডিয়া আছে, কিন্তু এক সময় গিয়ে ওই কম্পিউটেশনাল কস্টের জন্য সিমুলেশন গুলা আর কমপ্লিটলি রান করতে পারি না। তো এই ক্ষেত্রে আপনি বলেন ক্লাস্টারিং সিস্টেম বলতে একটা জিনিস আছে, তো ওইটা আমরা কিভাবে করবো যদি একটু বলতেন, যখন আমরা আর কি ওই প্রবলেম ফেস করবো। এটা আমাদের এই এই সেগমেন্টে আমরা এই প্রবলেম ফেস করব না, ঠিক আছে, কারণ আমরা অত ডিটেইলে যাব না। আর যদি না, আই ডোন্ট থিঙ্ক যে আমরা ওই রকম ক্লাস্টার সাপোর্ট লাগবে এরকম কিছু করব না, এখানে এখনো করব না। যদি করি তারপরে আই গেস এটা আমরা বিভিন্ন মানুষের থেকে হেল্প নিতে পারবো। যেমন আমার ভার্সিটির অ্যাকাউন্ট এখনো ওপেন আছে, সো আমরা চাইলে ওইখানেও সাবমিট করতে পারি, আমি ওইটা দেখবো আর কি। কিন্তু এটা খুবই আপৎকালীন ব্যবস্থা, সো এটা আশা করি লাগবে না। যদি লাগে ওটা আছে, উপায় আছে, সমস্যা নেই। কিন্তু নর্মালি এনসিসি মাইক্রো ন্যানো স্কেলে এনসিসির কাজটা অত বেশি না। that's it. কিন্তু আম, তোমরা চাইলে তোমাদের ভার্সিটিতে, তুমি করে বলতেছি সরি, তোমাদের ভার্সিটিতে ইয়া করতে পারো, কথা বলতে পারো আর কি, ক্লাস্টার সিস্টেম যেন ইয়ে করে। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। অর্ণব কিশোর দাস। অর্ণব কিশোর দাস কি শুনতে পাচ্ছেন? মেবি না। আচ্ছা, ওর কাছে আমরা পড়ে যাচ্ছি। অভ্র সাহা। অভ্র, গুড।
শুনতে পাচ্ছি না ভাইয়া। না, শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা আমরা অভ্রর কাছে পড়ে যাচ্ছি। এটা কি চ্যাট জিপিটি বাই তানিম? চ্যাট জিপিটি বাই তানিম ভাই, আপনি বলেন। মানুষ ছিল 40 জন, 29 জন হয়েছে। আচ্ছা, ও অ্যাভেলেবল না। চয়ন কর্মকার, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। এক ওকে। ভাই আমি হচ্ছে এবার চুয়েটে এমইবি ডিপার্টমেন্টের 3rd ইয়ার। ওকে, কোনো প্রশ্ন ভাইয়া? ভাই কোনো প্রশ্ন নাই, মানে মূলত আমি এক্সপেরিমেন্টাল আর কি রিসার্চের প্রতি একটু আগ্রহ। থিওরিটিক্যাল সিমুলেশন বেসড তেমন কোনো আইডিয়া নাই, বাট তারপর থেকে জানার পরে একটু আগ্রহ বাড়তেছে। এই এমএমই মানে কোন ডিপার্টমেন্ট এটা? ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেটালার্জিক্যাল, এটা আছে চুয়েটে? ওয়াও। আচ্ছা, এরপরে ফার্স্ট ফিস্ট বলেন। না, ফায়ার ফিস্ট, সরি, ফায়ার ফিস্ট ভাইয়া ওর আপু। জি ভাইয়া, আমার এটা আসলে ভাইয়া। তেমন বিশেষ কিছু আমি বুঝতে পারি নাই, তো ও নো, আমার তেমন কোনো প্রশ্ন নাই। বুঝতে না পারলে তো এটা আমার জন্য খুবই বাজে বিষয়, তাহলে কি আমি বুঝাইতে পারি নাই? না ভাইয়া, বিষয়টা এমন না, আমার আসলে কিছু জিনিস আমি আপনি বুঝতে পারছি কোথা আর থেকে আর কিছু কি জিনিস। পড়তেছেন? জি, কি পড়তেছেন এটা বলেন, আর কোথায়? আমি টুয়েট এমএমই 2nd ইয়ার। রুয়েট না বুয়েট? টুয়েট টুয়েট এমএমই 2nd ইয়ার। ও, আমি সরি যে আমি বুঝাইতে পারি নাই। শিট, আই ফিল সো ব্যাড নাও। ওকে। না না ভাইয়া, এটা আমি আসলে শুরুর দিকে একটু নেট কানেকশনের জন্য উপস্থিত থাকতে পারিনি, পরে জিনিসগুলো একটু কমপ্লেক্স লাগছে আমার কাছে। কিছু জিনিস আমি বুঝছি, কিছু জিনিস আমার কাছে একটু ধোঁয়াশা। বাট এখানে আপনি ভালোই বুঝাইছেন, আমার কোনো প্রশ্ন নেই। থ্যাংকস ম্যাম। আই উড সে যে এটা প্রথম প্রথম একটু ঝামেলা লাগবে। আমি যখন শুরু করছিলাম আমি কিছুই জানতাম না। আমার প্রফেসর আমাকে বলতো, বেটা তুই স্টুপিড কোয়েশ্চেন জিজ্ঞাসা কেন? সো এখন এখন আমার প্রফেসর আমার পিছে পিছে ঘুরে কাজের জন্য। যাই হোক, এখন এটা বিষয় না আর কি। বিষয় এটা খুবই ইজি, মানে এর মতো ইজি বিষয় আর হইতে পারে না। মানুষজন হুদাই ভয় পায়। ওকে, আমরা খালিদ জামান মমিতের কাছে যাই। খালিদ, শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ও ওয়াও, যশোর তো খুবই ভালো ভার্সিটি। ওকে, বলেন। ভাই আমি আসলে ফিউচারে ফাংশনাল টেক্সটাইল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার ইচ্ছা আছে, এই জন্য আসলে কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল বা সিমুলেশনের জিনিসগুলো সম্পর্কে শেখার জন্য। ওকে, ইউ হ্যাভ ফাউন্ড আস, সো ইয়া, ইউ কেম টু দ্য রাইট প্লেস। তো কোনো প্রশ্ন নাই না? ওকে, গুড। এখন আন্দালিব রহমান পার্থ বলেন, সরি আন্দালিব হোসেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আন্দালিব ওয়ালাইকুম হোসেন সালাম। গালিব, চুয়েটে 23 ব্যাচের, এমইবি ডিপার্টমেন্টে মেটেরিয়ালস এন্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপনার ভিডিও, আপনার আজকের সেশনটা আমার খুব ভালো লাগলো। মূলত আমি নিউ জাস্ট সফটওয়্যার আপনি যেগুলো দেখাইলেন, এনসিএস তারপরে সিএফডি, এগুলো সম্পর্কে একটু ধারণা পেলাম আজকে। থ্যাংক ইউ। গুড, থ্যাংক ইউ। আর এরপরে রায়হান রায়হান ইসলাম সাহেব বলবেন। না, রায়হানকে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা পরের মানুষের কাছে যাই। শাফিন মাহমুদ। হ্যাঁ হ্যালো SH। হ্যালো জি ভাইয়া, বলেন।
ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। আচ্ছা, আমি হচ্ছে সাফির মাহমুদ। I'm from Islamic University of Technology, IUT. ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করছি 2024 সালে। এখন হচ্ছে আর্সেনাল থেকে মাস্টার্স করতেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, মানে ইলেকট্রনিক নিয়ে মাস্টার্স করতেছি আর কি। আমি আর কি এই ক্লাসে একদম শেষে জয়েন করছি, বলতে গেলে যে 5-10 মিনিট আগে জয়েন করছি, তো তেমন একটা দেখা হয় নাই। আর রিসেন্টলি হচ্ছে আমি কোয়ান্টাম এক্সপ্রেসোতে আর কি আমার কিছু সিমুলেশন ছিল, সেগুলো নিয়ে কাজ করতেছিলাম, কিছু ম্যাটেরিয়ালস নিয়ে আর কি। আর এই হচ্ছে বিষয়। আহ এই তো ভাই, আর ও কিছু গুড, বলার। তাহলে তো আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, এটা তো দরকার। আহ, আমি আর কি ভাই ওই যে 2024-25-এর দিকে কয়েকটা সিমুলেশন রান করতাম, হচ্ছে হচ্ছে ভিসি রিল্যাক্স, তারপর হচ্ছে এসসিএফ এর উপর, তারপর প্ল্যান স্ট্রাকচার মানে বের করছিলাম আর কি। এখন আর কি তার একটা ম্যাটেরিয়াল নিয়ে মানে তো কাজ করতেছে অ্যাজ পার্ট অফ মাই থিসিস। আর সেই সাথে আর কি এই এই মানে তো কম্পিটিশনাল যে বিষয়গুলো আছে সেগুলো আপনার থেকে আরো শিখবো সামনে, সেগুলো নিয়ে আরো কাজ করতে চাই আর কি। এটাই। ওকে, গুড, গ্রেট, এই তো এক্সপিরিয়েন্স লোক পেলাম। এখন মিনহাজ ভাই বলেন, মিনহাজ হোসেন। মিনহাজ শুনতে পাচ্ছেন? আমার নাম ভাইয়া মিনহাজ হোসেন, আমি জুয়েট থেকে বলতেছি আর কি। আমি রুয়েট না রুয়েট? জুয়েট থেকে। ওকে। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে বিএসসি কমপ্লিট করছি, এখন বর্তমানে এমএসসি করতেছি মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং উপরে। তো আমি আপনার লেকচারটা শুনছিলাম, প্রথম থেকেই শুনতেছিলাম, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যে ভালোই ডিপলি বোঝানোর চেষ্টা করতেছেন, আমিও বুঝতেছি, ভালোই লাগতেছিল আর কি। এই সামনে আরো ভালো কিছু শিখবো ইনশাল্লাহ। আপনি পাস্ট পার্টিসিপলে কথা বলতেছেন কেন? মানে হ্যাঁ ভালোই লাগতেছিল আনটিল ইউ মেসড ইট আপ, মানে কি ভুল করছি বলেন? না না ভাই, মেন হয়েছে এখানে আসলে আমি আসলে ভাইয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমার ম্যাটেরিয়ালস নিয়ে আসলে অতটা ডিপলি আমার আইডিয়া ছিল না। তো যেহেতু এমএসসি ফার্স্ট সেমিস্টারে আমি আর কি 1-1 চলতেছে, তো মানে বুঝতেছি যে জিনিসগুলো আসলে কত ডিপলি হইতে পারে আর কি। এই কারণে বললাম যে ভালো লাগতেছিল। না, ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো লুক, আমার ব্যাচেলর কি ছিল জানেন? কি ছিল ভাইয়া? বলছি না, আপনি শুনেন নাই মনে হয়। না, আমি শুনিনি। পেট্রোলিয়াম ম্যান, পেট্রোলিয়াম। এই চুয়েটের পেট্রোলিয়ামে পড়ায় না কিছু, মানে কিছুই না পড়ায় না। তো আমি পেট্রোলিয়ামও জানতাম না, তো সেই জায়গায় মানে বিষয়গুলা এত কঠিন না, সো পারবেন আপনি, সমস্যা নেই। না ভাই, আমাদের ম্যাটেরিয়ালস রিলেটেড আপনার ওরকম কোর্স ছিল না। কোর্স হিসেবে ছিল ওই যে আপনার হিট ট্রিটমেন্ট টাইপের একটা কোর্স ছিল, আর মেটালার্জি নিয়ে একটা কোর্স ছিল। বাট এত ডিপলি ছিল না, জাস্ট বেসিক ইয়েগুলো ছিল যে ইয়েগুলা কি 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 ম্যাটেরিয়ালস আছে, এরপরে এসে যে ওকে, কিছু বুঝতে পারছি। প্রসেস আছে না, থার্মাল প্রসেস, এটা ওইগুলা। আমরা ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতেছি, সো এটা ম্যাটেরিয়ালস আপনার ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, সো হ্যাঁ আপনি পারবেন, সমস্যা নেই, বেসিক থাকলেই হবে। থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি বলছেন চুয়েটে না সিইউইটি? আমি হ্যাঁ হ্যাঁ, আমি ডুয়েট থেকে, ডুয়েট ও জুয়েট DUET। গাজীপুর। জি জি। ও ওয়াও, গ্রেট ভাই। আচ্ছা হানিফ সাহেব বলেন, সড়ক পথে বিমানের ছোঁয়া। হ্যাঁ ভাইয়া, আমি বলি সমস্যা নেই। আমি একটু ডিউটিতে আছি এখন, আর আমি ও অ্যাকচুয়ালি নো, দেশের বাইরে, দুবাই। সমস্যা নেই, আমি কথা বলতে পারবো। আমি সেফ অ্যাকচুয়ালি থাকেন ন্যাশনাল ভাইয়া। ইউনিভার্সিটি থেকে ফিজিক্স ডিপার্টমেন্ট, যদি আমার ও ব্যাচেলর 2023-এ শেষ হয়ে গেছে। আমি থার্ড ইয়ার থাকতে ন্যানো ম্যাটেরিয়ালস নিয়ে অনেকবার কাজ করছি একটা প্রফেসরের সাথে, উনি ছিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। তো আমি আসলে অনেক জায়গায় খোঁজ করছি কিভাবে রিসার্চ করা যায়, এবং বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটি টিচারকে পার্সোনালি মেইল করছি যে যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি অপরচুনিটি নাই, এই অপরচুনিটি নেওয়ার জন্য। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, ওনার সাথে অনেকদিন কাজ করা হয়েছে, উনি আমাকে 1 by 1 সেশন দিছিল অনেক সময়। তারপর আমি গাউসিয়ান যে সফটওয়্যার ওইটা ইউজ করে কিভাবে সিমুলেশন করা হয় এগুলো মোটামুটি শিখে অনেকদিন কাজ করছি, এবং একটা রিসার্চ পেপার
লিখছি পুরা অপটিমাইজেশন করে, তারপরে ভিজুয়ালাইজেশন করে। তো এতটুকু পর্যন্ত করা হয়েছে, বাকি তারপরে আর কি কাজ ওইটা আর আমার জানা নাই। পরে ওই টিচার উনি ফ্লোরিডা ইউনিভার্সিটি ফ্লোরিডাতে পিএইচডিতে পাওয়ার পরে উনি ওখানে চলে গেছে। উনি খুব ব্যস্ত মানুষ আর আমাকে সময় দেয় নাই। আমি বর্তমানে দুবাই আছি। তো আমি অ্যাকচুয়ালি গবেষণা করার জন্য অনেক থেকে খুব ট্রাই করতেছি, অলমোস্ট লাস্ট 3 ইয়ার, বাট ওরকম কোনো ধরনের হেল্প পাই নাই, বা অনেক জায়গায় ট্রাই করছি। ইভেন আমি যে রিসার্চ পেপারটা এখন পর্যন্ত লেখা হয়েছে, এটা মানে আমার এটা হয়েছে কিনা, বা এটা কিভাবে রিভিউ করা হবে, বা আমার এখানে ভুল আছে কিনা, কোনো কারেকশন করতে হবে কিনা, এটার জন্য অলরেডি আমি 2টা ইউনিভার্সিটির 2জন টিচারকে অবশ্যই পাঠাইছি, বাট ওয়েট করতেছি ওরা কি বলে। মানে এই অবস্থায় আছি আমি। তারপরে অ্যাকচুয়ালি এই গ্রুপটা দেখার পরে আমি অনেকবার ট্রাই করছি বায়ো মেডিকেল ফিজিক্স, হেলথ ফিজিক্স, অথবা কম্পিউটেশনাল ফিজিক্স বা কম্পিউটেশন ম্যাটেরিয়ালস এই টাইপের, বা 2D ন্যানো ম্যাটেরিয়ালস, এমন কোনো রিসার্চ থাকলে আমাকে ইনফর্ম করার জন্য। ফাইনালি আপনার রিসার্চ গ্রুপটা আমি পাওয়ার পরে ইভেন আপনার প্রোফাইলটা আমি চেক করছি। ইভেন আজকে সকালে আমি আপনার 2টা রিসার্চ পেপার এগুলো অনেকক্ষণ পড়ছিলাম। যাই কি হোক, মানে বুঝলেন? জাস্ট ট্রাই করছি, বাট এখন পর্যন্ত আমি ওরকম কোনো পাইনি। তো আশা করি এখানে হলো ভালো কিছু করতে পারবো। ওইগুলো ভালো হয় নাই না আমার রিসার্চ গুলা? না না, অনেক ভালো হয়েছে। আমি অ্যাকচুয়ালি ট্রাই করছি কিন্তু অনেক কিছু বুঝি নাই, বাট ট্রাই আপনার করে দেখছি। পেপার কি, আপনার পেপার ওইটা নিয়ে কাজ করতে পারেন, চাইলে ওটা আমরা রিভিউ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমার কাজটা ছিল একটা ন্যানো ম্যাটেরিয়ালস, ন্যানো ক্লাস্টার, বোরন, বোরোফেন, 2D নাইট্রাইট, ন্যানো ম্যাটেরিয়াল। তো ওটাতে কিছু বোরোনাইট্রাইট। ডোপিং ছিল, ট্রানজিশন মেটাল ডোপিং ছিল। তারপরে এটার অ্যাকচুয়ালি বেসিক মেকানিক্যাল যে প্রপার্টিজ গুলা, আচ্ছা ঠিক আছে, এখন আমরা এগুলা। ডিটেল আলাপ না করে আপনি আমাকে করেন, আপনি আমাকে মেইল করেন। ওকে, হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার মেইল নিয়ে নিয়েন, আমাকে মেইল পাঠান, তারপর আমরা আলাপ করবো না। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইন্সপায়ারিং। ইউ। আপনি দুবাইয়ে কি করেন? আমি অ্যাকচুয়ালি একটা শপে জব করি, ওটার শপ ইনচার্জ আমি। কিন্তু আজকে ওই যে প্রথমে আপনি বলছিলেন গাড়ি পেন্টিং করে, কিন্তু ওইটা আলটিমেটলি পেন্টিং শপ। ও ওয়াও, আচ্ছা ওই যে বোমা হামলা টামলা থেকে সাবধানে থাকেন আর কি। হ্যাঁ, অবভিয়াসলি। দোয়া ভাইয়া। ওকে ভাই, থ্যাংক ইউ। ওমর সাহেব ওকে। বলেন, মোহাম্মদ ওমর। মানুষ খালি কমতেছে, 40 জন ছিল, এখন 26 জন। ভাই আমি তো এখন এই মাত্র জয়েন দিলাম, কি হলো এতক্ষণ তো জানি না। ও নো ভাই, ওকে, আপনি রেকর্ডিং পাঠিয়ে দিবে আপনাকে, আপনি তারপরে প্রশ্ন করেন। ওকে, নাফিস কি? আচ্ছা ভাইয়া ওমর সাহেব, আপনি কোথা থেকে বলতেছেন এটা বলেন নাই তো, বলেন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। মানে কোন ভার্সিটি? সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। ও ওয়াও, গুড। আচ্ছা নাফিস ছিল, নাফিস চলে গেছে। নিশাত তাসনিম বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি রিসেন্ট ব্যাচেলর কমপ্লিট করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, কোথা থেকে? পাউস্ট থেকে ভাইয়া। পাবনা? না ভাইয়া, সৈয়দপুর। ওকে, আচ্ছা বলেন, কোনো প্রশ্ন আছে বা কি বুঝলেন কি বুঝেন নাই? ভাইয়া আমি অ্যাকচুয়ালি জাস্ট জয়েন করছি এন্ড দেন দেখলাম আপনি সবার ইন্ট্রো নিচ্ছেন। আমি ফার্স্টের টপিকগুলো মিস করছি। ওকে, রেকর্ডিং নিয়ে নিন। ওকে আপু, ওকে থ্যাংক ইউ। ভাইয়া। এন্ড রাহাতুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মিলিটারি ইনস্টিটিউট ওয়ালাইকুম অফ সায়েন্স আসসালাম। এন্ড টেকনোলজি থেকে বলতেছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। আমি এখন ওয়াও। লেভেল 2 তে পড়াশোনা করতেছি। তো এখন আমার ইচ্ছা মানে যে হাইড্রোডাইনামিক্স নিয়ে কাজ করা, মেরিন হাইড্রোডাইনামিক্স এই সেক্টরে যাওয়ার জন্য। এখন এখানে তো আমার সিএফটি টাইপের জব রিলেটেড আর কি এগুলো আছে। তো আমি চাইতেছি যে এখান থেকে মানে আমার বোন আর কি আপনার এই এটা পাঠাইছে, তো এর জন্য আর কি জয়েন দেওয়া। আমার কালকে হাইড্রোডাইনামিক্স পরীক্ষা এন্ড আমি একটু লেট করে জয়েন দিচ্ছি, এন্ড 20 মিনিট লেট হয়েছে, তো প্রথম থেকে একটু মিস করে গেছে। পরীক্ষার প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ ভালোই, মানে সিলেবাস একটু কম তো মোটামুটি, আর আগে কভার করে রাখা হয়েছে।
দেখা ও যাবে। মাই গড, সব নার্ডি ফলাবেন। ওকে, ভালো তো। থ্যাংক আচ্ছা, পারবেন আপনি, সমস্যা নাই, আপনার ইন্টারেস্ট থাকলেই হবে। ইউ। ওকে ভাইয়া। আর ইয়া, রাহুল বড়ুয়া। হ্যাঁ দাদা নমস্কার, আমি এই মাত্রই ঢুকছি আসলে। তো আমার আমি ও নো, ফিজিক্স ডিপার্টমেন্টের, আমার ফিজিক্স ডিপার্টমেন্টের আমার এইচএসসি 17-তে ছিল। তো গ্রাজুয়েশন শেষ সিইও হয়েছে থেকে? 2023-এ। না না, ন্যাশনাল থেকে। ও, আমরা ফিজিক্সের লোকই আমাদের দরকার, ঠিক আছে। বিষয়টা মূলত ফিজিক্স আর কেমিস্ট্রি, নাথিং মোর দ্যান দ্যাট। তো যারা ফিজিক্স আর কেমিস্ট্রি জানে, যারা ইন্টারমিডিয়েটে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ছে, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না আমাদের। ওই তো আচ্ছা এটাই রূপক। আর কি। হুম, আচ্ছা, আমি প্রথমে একটু সরি বলে নিচ্ছি, আমি একটা জার্নিতে আছি, তো হয়তো কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে। সমস্যা নেই। দাদা নমস্কার, আমি রূপক সাহা। আমি নমস্কার। চুয়েটের 16 ব্যাচ মেকানিক্যাল থেকে গ্রাজুয়েশন করছি। দাদা আমি আপনাকে ক্যাম্পাসে পাইছিলাম। আহ, দাদা হচ্ছে হ্যাঁ, তাই নাকি? ব্যাচেলর ন্যানোম্যাটেরিয়ালস নিয়ে কাজ করছিলাম হিট ট্রান্সফার এনহ্যান্সমেন্টের জন্য। সো সিনথেসিস করছিলাম এবং এটা পাবলিশ করাইছি একটা জায়গায়। তো এখন আমি এমনিতে আমার সিনথেসিসের এক্সপিরিয়েন্স আছে, এখন এটা আহ, মানে ফার্দার কম্পিটিশনাল সেক্টরটা আমি মূলত এক্সপ্লোর করতে যাচ্ছি ন্যানো ম্যাটেরিয়ালস এর। তো এই জন্য আর কি জয়েন দেয়া। আর দাদা আপনি আমাদের সেশনের লাস্টের দিকে বলছিলেন যে ন্যানো ম্যাটেরিয়ালস এর সিনথেসিস, ক্যারেক্টারাইজেশন, এইসব ব্যাপারে আমরা হয়তো কাজ করবো এখানে। তো আসলে এটা কম্পিটিশনালি এটা কিভাবে কাজ হয় এই ব্যাপারে যদি একটু শর্টকাটে বলতেন। কম্পিটিশনে আমরা জাস্ট রিয়েল লাইফ ফেনোমেনা গুলাকে আমরা কম্পিউটার এনভায়রনমেন্টে এটাকে দেখি বিষয়টা কেমন। এখন এটা এখনো ডিটেইলে তো আমরা ঠিক করে না এক্স্যাক্টলি কি করব, এটা জাস্ট প্রসেস ওভারভিউ হিসেবে আমরা বললাম আর কি, বুঝতে পারছেন? তো আমরা নেক্সটে যেটা করব, আপনার কি আইডিয়া আছে সবার কাছ থেকে আইডিয়া কালেক্ট করব যে আপনি এক্স্যাক্টলি কোন প্রসেসটার সিনথেসিস বা কোন প্রসেসটার অ্যানালাইজিং, কোন প্রসেসটার ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছেন, সেই অনুযায়ী আমরা বিষয়টা ঠিক করে তারপরে আগাবো, বুঝতে পারছি। কিন্তু এখন আমি আপনাকে বলতে পারবো না ঠিক এক্স্যাক্টলি আমরা কি করে ফেলবো, কারণ এখানে তো বিভিন্ন ধরনের মানুষ আছে, তাদের এক একজনের এক এক ধরনের ইন্টারেস্ট আছে। তো আমাদের সবগুলা কম্বাইন করে সেগমেন্ট ওয়াইজ ভাগ করতে হবে। সেগমেন্ট ওয়াইজ ভাগ করে তারপর হচ্ছে ওই গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন ধরনের কাজ সাইমultaneously চালা যেতে হবে। তো ওইভাবে হবে। সো আই উড সাজেস্ট আপনার কি কি আইডিয়া আছে, আপনি কি কি করতে চান সেটা জানাবেন। তারপর হচ্ছে আমরা ওই অনুযায়ী ওই ইন্টারেস্টেড সেম মানসিকতার লোকজনকে নিয়ে ওই একটা গ্রুপ করব, তারপর আরেকটা গ্রুপ করবো, এইভাবে হবে, বুঝতে পারছেন? ধন্যবাদ। আপনার প্রশ্ন এবং আপনার আইডিয়া ডিটেইলে অবশ্যই শেয়ার করবেন আর কি, এটা এটা ভুল করবেন না। ওকে ভাইয়া। সৌরভ দেবনাথ বলেন। সৌরভ মনে হয় শুনতে পাচ্ছে না। সিয়াম আহমেদ আছে? জি আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সিয়াম আহমেদ and মাস্টার্স করতেছি বিএ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বুয়েটে। তো আমি আমার থিসিস কমপ্লিট করছি কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স এর উপরে, বাট থিসিস ডিফেন্স এখনো বাকি আছে আর কি। আই এম অ্যাকচুয়ালি eagerly want to join PhD ও ওয়াও, ইন ফিউচার আর কি। সো ইন দ্য মিন টাইম আমি চাচ্ছি রিসার্চ করার জন্য, রিসার্চটাকে ক্যারি করার জন্য। সো আমি আমার মাস্টার্সের থিসিস, আপনি যে ফ্লুইড ডাইনামিক্স এর দেখাইছেন, করোনারি আর্টারির উপর হচ্ছে মাস্টার্সের থিসিস, লেফট করোনারি আর্টারি LAD-L6 এর মধ্যে আমি ছিলাম। আমি ইউজিং সিটি ডাটা ফর মাই রিসার্চ এন্ড আমি এক্সপার্টাইজ হচ্ছে মিমিক্স, থিমেটিক এন্ড এনসি সফটওয়্যার এর উপরে, এগুলোর দিয়ে আমি আসলে কাজ করছি মাস্টার্সের থিসিসে। আদার দেন দ্যাট আমার অ্যাকচুয়ালি রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। I have several papers in bioinformatics field and molecular docking, protein ligand, genomics, এইসবের উপর আমার ইন্টারেস্ট আছে আর কি। সো এগুলো হচ্ছে আমার রিসার্চের বাইরে আমি ইন্ডিভিজুয়ালি কাজ করছি আর কি। আর আমি হচ্ছে মেম্বার হচ্ছে বায়োনিউট্রিশন রিসার্চ গ্রুপ এন্ড মাই রিসার্চ ল্যাব বুয়েটে। এই তো আমার হচ্ছে যে অনেকগুলো সিনিয়র অলরেডি হচ্ছে যে ইউএসএ তে পিএইচডি করতেছে। সো আমি সবার সাথে মোটামুটি কাজ করি আর কি। ওকে।
আমার মনে হয় না যে ডিরেক্টলি আপনি যে বিষয়গুলো ফোকাস করতেছেন আমরা ডিরেক্টলি ওইগুলা কাজ করব বলে আমার মনে হয় না। ওকে, বাট So, আমি হচ্ছে যে মাস্টার্সের থিসিসটা আপনাকে এক্সপ্লেন করলাম যে আমি ফ্লুইড ডাইনামিক্স এর উপর কাজ করছি আর কি মাস্টার্সে। এটা খুবই ভালো কাজ করছেন। ইয়েস। আর আদার দেন যে বায়োইনফরমেটিক্সের যে কাজগুলো করছি আমি ওগুলা হচ্ছে যে প্রোটিন লিগ্যান্ড ডকিং এর উপরে and কিছু মেশিন লার্নিং এর কাজও করছি। সো আমি আমার হচ্ছে বিএসসি হচ্ছে যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর। সো আমি হচ্ছে যে মেশিন লার্নিং এর টুকটাক কাজ করতে পারি আর কি। সো মেশিন লার্নিং এর কাজ করছি কিছুটা। কিন্তু আমার মনে হয় আপনার জন্য আমি কিছু বের করতে পারবো। যেমন ধরেন আপনি মলিকুলার ইমেজিং এর বিষয়টা তো জানেন যে সিটি স্ক্যান কিভাবে কাজ করে। ফর মাই থিসিস আমি সিটি স্ক্যান কিভাবে কাজ করে বলতে আমি কালেক্ট করছি সিটি ডাটা এন্ড দেন এগুলা 3D রিকনস্ট্রাকশন হ্যাঁ, আফটার ওটা দ্যাট। ডিফারেন্ট, এটা ডিফারেন্ট। তোর সিটি স্ক্যান কিভাবে কাজ করে তা ছিল না। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে মলিকুলার ইমেজিং নিয়ে কিছু কাজ করতে পারি, ওটার ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে। তো আমরা অবশ্যই সেগুলো শেয়ার করতে পারি। সেই ক্ষেত্রে আপনার সাথে অ্যালাইনমেন্ট আছে। হ্যাঁ, নো ওয়ারিস। সো আমরা ধরেন মলিকুলার ইমেজিং এর ক্ষেত্রে মানে আমরা যে সিটি স্ক্যান তারপরে বিভিন্ন ধরনের ইয়া করি, এটার ক্ষেত্রে আমরা কি করি? আমরা তো সেন্সর ব্যবহার করি জি বিভিন্ন ধরনের। তো ওইগুলা তো মাইক্রো ন্যানো ফ্লুইডিক ডিভাইস, ওই সেন্সর গুলা। যেমন 2D ম্যাটেরিয়াল আছে, আমি ভুলে গেছি নামগুলো আসলে কি, এটা কি গ্যালিয়াম বোরন, এই ধরনের বিভিন্ন জিনিসপাতি ব্যবহার করতে পারি। সো ওইগুলো ডেফিনেটলি আমরা কোয়ান্টাম মেকানিক্যাল সিমুলেশন দিয়ে করতে পারি। এই যে একজন গসিয়ান নিয়ে কাজ করছে, গসিয়ান অ্যাপ্লাই করতে পারি, বা কোয়ান্টাম এসপ্রেসো ব্যবহার করতে পারি, ইভেন মলিকুলার ডাইনামিক্স ব্যবহার করতে। সো সমস্যা নাই। হ্যাঁ, গুড। হ্যাঁ, গসিয়ানটার নাম এই গসিয়ানটা অনেক বেশি ইউজ হয়। ওকে হ্যাঁ, কিন্তু ও খুব বেশি কাজ করতে পারে না, মানে পুরান তো। আচ্ছা যাই হোক। আর হচ্ছে সীমান্ত দাস। নমস্কার দাদা। দাদা আমি চুয়েট থেকে বলতেছিলাম, মেকানিক্যাল ডিপার্টমেন্টে। নমস্কার। দাদা কোন আমার ব্যাচ? প্রশ্ন ছিল হচ্ছে আমি 16 দাদা, 16 ব্যাচ। ওকে, বলো ভাইয়া। দাদা আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আমরা যে মানে এই যে যে ইয়াটা এটা হচ্ছে মাল্টি স্কেল মডেলিং। তো এখানে হচ্ছে আমরা দেখলাম যে আপনি হচ্ছে মেসো স্কেল, মাইক্রো স্কেল, ন্যানো স্কেলের কথা বলতেছেন। তো এখানে কি হচ্ছে আমরা এই যে বিভিন্ন স্কেলের মধ্যে কি আমরা ব্রিজিং করার কাজ করবো, নাকি শুধু হচ্ছে যে আমাদের কাজটা হবে যে মানে এখানে বেশিরভাগ সবাই কথা বলতেছিল, দেখতেছিলাম হচ্ছে যে সবাই ন্যানো নিয়ে কথা বলতেছিল বা ডিএফটি নিয়ে কথা বলতেছিল, যেটা আসলে আলটিমেটলি কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথা বলতেছিল। তো আমার কাজ করছে হচ্ছে মূলত কম্পোজিট ম্যাটেরিয়াল নিয়ে। তো আমার ইচ্ছা ছিল, এবং কম্পোজিট স্ট্রাকচার নিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে আমার ইচ্ছা ছিল হচ্ছে যে আর কি যে কোনো কম্পোজিট স্ট্রাকচার হোক বা যে কোনো স্ট্রাকচার হোক, আইদার ম্যাট্রিক্স স্ট্রাকচার বা কম্পোজিট স্ট্রাকচার বা এনি স্ট্রাকচার, ওটার মধ্যে যদি আমরা যখন মাল্টি স্কেল অ্যানালাইসিস করি, নর্মালি হচ্ছে আমরা যে কি করি, নর্মালি হচ্ছে আমাদের আন্ডারগ্রেডে যেটা করার সুযোগ হয় সেটা হচ্ছে যে আমরা ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস করি ম্যাক্সিমাম, ঠিক আছে, বা এফইএ করি যেটা, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে ওটার মধ্যে সীমাবদ্ধ থাকে। তো ওইটা তো আসলে অ্যাকচুয়ালি আমার মেসো স্কেলের মধ্যে পড়ে মেবি। তো ওইটা আমাদের ওইটাই করানো হয়। তো বাংলাদেশে আসলে এটাই করানো হয় যতটুকু আমি ঘাটাঘাটি করছি বিভিন্ন জায়গায়। তো এই কিন্তু আসলে এর বাইরে যখন এই জিনিসটাকে আমরা আরো ক্লোজ নিয়ে যাই, যে ইন্ডিভিজুয়াল আপনি যেটা বলতেছিলেন যে ইন্ডিভিজুয়ালি একটা অ্যাটম কিভাবে রিয়েক্ট করতেছে, ওইখান থেকে হচ্ছে আমরা আরো প্রপার্টি কালেক্ট করতে পারি, যে হোমোজেনাইজেশন বা লোকালাইজেশনের যে ব্যাপারগুলো আছে। তো আমরা কি এগুলো নিয়ে কাজ করবো কিনা? হ্যাঁ, অবশ্যই। এখানে এটা তো ইন্টারডিসিপ্লিনারি, এখানে সবগুলোর সিনক্রোনাইজড রিসার্চ হইতে পারে, আবার এখানে আলাদা আলাদা সেক্টর ধরে ধরে রিসার্চ হতে পারে। সো আমরা কন্টিনাম মেকানিক্স এর প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারি। কন্টিনাম মেকানিক্স হচ্ছে যখন নুটসের নাম্বার কম থাকে, এরপর হচ্ছে মানে স্লিপ ফ্লো রিজিয়নে, তখন আমরা কন্টিনাম মেকানিক্স এর প্রিন্সিপাল গুলা বা এফইএ ব্যবহার করতে পারি। আর সলিড স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি হচ্ছে ডিজিটাল ইমেজ কোরিলেশন টাইপের বিষয়পত্র। ডিজিটাল ইমেজ কোরিলেশন। হ্যাঁ, তো ডিজিটাল ইমেজ কোরিলেশনের কাজও করতে পারি। আবার ফ্লো রেজিম চেঞ্জ হলে আমরা কোয়ান্টাম স্কেলে যেতে পারি। সো এখানে অনেক মানুষ অনেক ধরনের সমস্যা নিয়ে অনেক ধরনের আইডিয়া নিয়ে আসবে, যেটা যে স্কেলে পরে আমরা সেই স্কেল ধরে কাজ করবো আর কি।
কিন্তু যেহেতু একটা ল্যাবের ভিতরেই এতগুলা কাজ হচ্ছে, এখন এই ল্যাবটাকে তো আর শুধুমাত্র সিএফডি ল্যাব বলতে পারি না, কারণ এখানে তো অন্য জিনিস নিয়েও কাজ করতেছে। এই কারণে নাম দেওয়ার ক্ষেত্রে আমরা বলছি যে এটা একটা আমব্রেলা টার্ম, এটার ভিতরে যে কোনো ধরনের কাজই হইতে পারে। তবে মেইনলি এক্সপার্টাইজ হচ্ছে, মানে আমি যেটা ভালো হয়তো পারবো সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বা ডিএফটি নিয়ে কাজ হলে আমি হচ্ছে এক পায়ে খাড়া। আর সিএফডি বা ল্যাম্পস নিয়ে কাজ হলে একটু ওই যে আমার মানে আগ্রহের পরিমাণটা একটু কমবে, কিন্তু একেবারে যে কমবে তা না। এটা হচ্ছে 100%, 99, 97, 98 এইভাবে আর কি, বুঝতে পারছেন? তো আমরা কাজ অবশ্যই এগুলো নিয়ে হবে, এই কারণেই হচ্ছে এই আমব্রেলা ল্যাবটা ক্রিয়েট করা। স্যার আমি আরেকটা ব্যাপারটা হাইলাইট করতে চাচ্ছিলাম যে আসলে আমাদের মাল্টি স্কেল মডেলিং অ্যানালাইসিসটা তো করা হয় আসলে কি যে যখন আমরা মানে যত মানে লোকালাইজেশন যেটাকে বলি বা যত হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে যে আসলে হাউ এ পার্টিকেল বিহেভস উইথ রেসপেক্ট টু টাইম, হ্যাঁ টাইম ফ্রেম অর লেংথ ফ্রেম। তো হচ্ছে যে ওইখানে হচ্ছে যে যখন আমরা যদি মানে কি বলে যত আমরা মেসো স্কেল ম্যাক্রো স্কেল বা আমরা ন্যানো স্কেলে যাই তখন তখন ওইখান থেকে আমরা প্রপার্টি গুলো কি, যেমন ন্যানো স্কেল থেকে আমি একটা কোয়ান্টাম মেকানিক্স আমি কি মানে কোয়ান্টাম মডেলিং করে আমি দেখলাম যে হচ্ছে যে হাউ ইট বিহেভস। তো ওইখান থেকে কি আমরা প্রপার্টিটা এক্সট্রাক্ট করে হচ্ছে কি আমরা আরো এটাকে হোমোজেনাইজেশন করে তারপর হচ্ছে কি আমরা আস্তে আস্তে কি প্রপার্টি গুলো যখন আমরা এই কোয়ান্টাম মেকানিক্স মানে ন্যানো স্কেল থেকে যখন আমরা মাইক্রো স্কেলে জাম্প করি তখন ওই প্রপার্টিটাকে এখানে ইউজ করি, মানে ব্রিজিং দা ডিফারেন্ট স্কেলস। তো আমরা কি এরকম কোনো কাজ করব, মানে এখান থেকে প্রপার্টিটা এক্সট্রাক্ট করে হচ্ছে যে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতেছি, এই প্রপার্টিটাকে থেকে আমরা দেখতেছি আসলে আলটিমেটলি আমার এই জিনিসটা কিভাবে বিহেভ করতেছে। হ্যাঁ, এটা এটা বেসিক্যালি এটা আমি এটা নিয়ে করছি। আমি হচ্ছে মানে সিমুলেশন ডেটা থেকে সেটাকে ধরো এক ধরনের প্রেডিক্টিভ মডেলিং তৈরি করা, এই যে অনেকে মেশিন লার্নিং বলছে, কাইন্ড অফ মেশিন লার্নিং, কিন্তু মেশিন লার্নিং এর কোনো ইয়া ব্যবহার করে না, যেমন ডিসিশন ট্রি, নিউরাল নেটওয়ার্ক বা সাপোর্ট ভেক্টর মেশিন, এই ধরনের রেডি মেড কোনো মানে মডেল ব্যবহার করি নাই। কিন্তু ওই সিমুলেশন কোয়ান্টাম সিমুলেশন ডেটা থেকে, এই যে তুমি যেটা বললা ডেটা এক্সট্রাক্ট করে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ থেকে আমরা নিছি ইলেকট্রিক্যাল প্রপার্টিজ। এবং ইলেকট্রিক্যাল প্রপার্টিজ কি? ইলেকট্রিক্যাল প্রপার্টিজ ধরো এনট্রপি, এনথালপি, তারপর হচ্ছে গিবস, ফ্রি এনার্জি, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টি। হ্যাঁ, সো ওই প্রপার্টিজ গুলো থেকে আমরা একটা ডেটা পাইলাম। তো এইগুলা দিয়ে আমরা কি করতে পারি? এইগুলো দিয়ে আমি তোমাদেরকে স্কেলের ভিতরের রিলেশন গুলা বোঝাচ্ছি, যেহেতু এখানে সবার এক্সপার্টাইজ লেভেল সেম না। সো হয়তো অনেকের কাছে মনে হবে কি আবল তাবল বলতেছে, সো এই কারণে বলি নাই, আমি তোমাকে বলতেছি। তো ধরো আমার কাছে ডেটা আছে, আমার ডেটা কি কোয়ান্টাম মেকানিক্যাল ডেটা, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ। আমার কাছে আছে এনথালপি, এনট্রপি, তারপরে আমার কাছে আছে গিবস, ফ্রি এনার্জি। তো এগুলো আমি পাইছি কোথা থেকে? এগুলো আমি পাইছি রিঅ্যাকশন এনার্জি থেকে, মানে রিঅ্যাকশন ব্যারিয়ার। আমরা দেখছি যে লাস্ট স্যাটেলিয়ার নীতি আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে যে রিঅ্যাকশন গুলা কিভাবে হয়। একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি গেইন করতে হয়, তারপর হচ্ছে ব্রেক হয়, তারপর সাম্যাবস্থার দিকে আগায় অথবা ডান দিকে আগায়, বাম দিকে আগায়। তো এটা হচ্ছে রিঅ্যাকশন এনার্জি বা এনার্জি ব্যারিয়ার। যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনের রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টের দিকে যাওয়ার ক্ষেত্রে একটা ব্যারিয়ার বা নির্দিষ্ট একটা এনার্জি গেইন করতে হয়। তো এই এনার্জি গেইনটা হচ্ছে, যেমন ধরো আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করার পরে তারপরে হচ্ছে আমি উঠতেছি একটু উপরে উঠলাম, পাহাড়ের মতো, পাহাড়ের উপরে উঠতে একটু পাহাড়ের চূড়ায় উঠে গেছি, তার মানে কি এনার্জি ব্যারিয়ার অতিক্রম করে ফেলছি। তো একবার চূড়ায় উঠে গেলে তারপর আমি নামবো, অর্থাৎ নেমে প্রোডাক্টের দিকে আগাবো। এইভাবে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। তো এই এনার্জি ব্যারিয়ার একটা ভ্যালু থেকে, এনার্জি ব্যারিয়ার থেকে আমরা ক্যালকুলেট করতে পারি স্ট্যাটিস্টিক্যাল থার্মোকেমিস্ট্রি বলে। স্ট্যাটিস্টিক্যাল থার্মোকেমিক্যাল অ্যানালাইসিস করে আমরা সেই এনার্জি ব্যারিয়ার থেকে পাই এনট্রপি, এনথালপি, তারপর গিবস, ফ্রি এনার্জি থেকে আর্হেনিয়াস ইকুয়েশন ব্যবহার করি আমরা, অথবা এরিং ইকুয়েশন, আমার ইকুয়েশন আর্হেনিয়াস বললাম। আর্হেনিয়াসের ইকুয়েশন ব্যবহার করে আমরা রিঅ্যাকশন রেট বের করতে পারি। আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি, সো নট নেসেসারি সবাইকে বুঝতে হবে বিষয়টা বা সবার ক্ষেত্রে একই রকম, এটা মোট একটা উদাহরণ। তো আর্হেনিয়াস রিঅ্যাকশন ব্যবহার করে আর তারপর আমরা রিঅ্যাকশন রেট পাই। তো রিঅ্যাকশন রেটটা কি? রিঅ্যাকশন রেটটা হচ্ছে একটা লার্জ স্কেল ডেটা, আর রিঅ্যাকশন রেটটা আসছে কোথা থেকে? এনার্জি ব্যারিয়ার থেকে। এনার্জি ব্যারিয়ার কি? খুব একটা ছোট স্কেলের একটা ডেটা। তো এইভাবে স্কেল ট্রানজিশন গুলো আমরা করতে পারি এই ক্ষেত্রে। সো আমরা এই ধরনের কাজও করতে পারি। এটাই হচ্ছে মাল্টি স্কেল মডেলিং এই জায়গায়। সো এখানে এটাকে বলে সারোগেট মডেলিং বা সারোগেট কাইনেটিক মডেলিং। তো সারোগেট জিনিসটা কি? এখন দেখবেন যে সারোগেট ফাদার, সারোগেট মাদার আছে।
যে বায়োলজিক্যালি মা বাপ কিন্তু লিগেলি মা বাপ না। আচ্ছা, তো এইভাবেই হচ্ছে সারোগেট ডেটা দিয়ে আমরা একটা মডেল তৈরি করি, যে ডেটা যে মডেলটা আসলে এক্স্যাক্টলি ওই ডেটার না, মানে এনার্জি ব্যারিয়ারের না। এই মডেলটা হচ্ছে রিঅ্যাকশন রেটের মডেল, কিন্তু রিঅ্যাকশন রেটটা আসছে কোথা থেকে? এনার্জি ব্যারিয়ার থেকে। মানে বুঝতে পারছেন? হ্যাঁ, মোটামুটি এইভাবে বুঝতে আমরা পারছি। ট্রানজিশন করি। আরেকটা উদাহরণ আছে, আরেকটা উদাহরণ হচ্ছে ফ্রি মলিকিউলার রেজিম, যেটা আমি শুরুতে অল্প করে বলার চেষ্টা করছিলাম। এটা আমি কেন বলতেছি, এটা অ্যাডভান্স কথা, তাই বলতে চাই নাই, যেহেতু একজন প্রশ্ন করছে তাই বলতেছি। এবং এটাও বোঝানোর জন্য যে আমরা হুদাই মানে মানে শুধু একটা নাম দিয়ে দিলাম, গাল ভরা ল্যাবের নাম যেন শুনতে ভালো দেখায়, এটা না, বিষয়টা এরকম না। আমরা আসলে ঘাটাঘাটি করে জেনে বুঝেই নামটা দিছি, এটা বোঝানোর জন্য আমাকে এটা এক্সপ্লেন করতেই হচ্ছে। সো কেউ যদি না বুঝে যে কি বলতেছে, সমস্যা নাই, আমরা এটা পরে ডিসকাস করতে পারবো। আচ্ছা, ফ্রি মলিকুলার রেজিম কি? একটা আশা করি অনেকেই জানে ফ্রি মলিকুলার রেজিম কি। আমি বলতেছি যে স্লিপ ফ্লো, ট্রানজিশন ফ্লো, এরপরে আরেকটা কি জানি, কন্টিনাম ফ্লো না, ফ্রি মলিকুলার রেজিম হচ্ছে 3 নাম্বার, মাঝখানে হচ্ছে ট্রানজিশন ফ্লো, বাম পাশে হচ্ছে কন্টিনাম ফ্লো, এরকম না? আচ্ছা, আমি ভুলও বলতে পারি, যাই হোক জিনিসটা কাইন্ড অফ একরকম। তো কন্টিনাম ফ্লো রেজিম যখন একটা নির্দিষ্ট নুডসের নাম্বার আমরা জানি যে পাত্রের মধ্যে আছে, যে সিস্টেমের মধ্যে আছে, সিস্টেমের লেংথ দিয়ে যদি আমরা কি বলে ওটাকে, ল্যামডাকে কি বলে সীমান্ত? মিন ফ্রি পাথ। হ্যাঁ, মিন ফিল্টার। মিন ফ্রি পাথকে যদি সিস্টেমের লেংথ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে নুডসের নাম্বার। আচ্ছা, নুডসের নাম্বারের উপরে ডিপেন্ড করে এটা কন্টিনাম ফ্লোতে না স্লিপ ট্রানজিশন ফ্লোতে না ফ্রি মলিকুলার রেজিমে আছে। আচ্ছা, তো যখন কন্টিনাম ফ্লো রেজিমে আছে তখন হচ্ছে কন্টিনাম মেকানিক্যাল সিমুলেশন দিয়ে আমরা কন্টিনাম মেকানিক্স দিয়ে আমরা এটা করতে পারি। যেমন এই যে ডিজিটাল ইমেজ কোরিলেশন টাইপের ব্যাপার বা ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস, এগুলো দিয়ে আমরা এটা সলভ করতে পারি। ট্রানজিশন স্টেটে আমরা হচ্ছে অ্যানসিস, কমসল, ওপেন ফর্ম এগুলো ব্যবহার করতে পারি। ফ্রি মলিকুলার রেজিমের জন্য হচ্ছে আবার ল্যাম্প স্ট্যাম্পস, বিভিন্ন ধরনের এই ধরনের সফটওয়্যার দিয়ে বিষয়গুলো সলভ করতে পারি। তো এটা বলবেন যে ভাই বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। আসেন, এটাকে সিম্পলি বলা যায়, ধরেন এটার অ্যাপ্লিকেশনটাই হলো যে কোথায় কাজে লাগে। এটা কোথায় কাজে লাগে এটা যদি বলি তাহলে আপনি বুঝে যাবেন জিনিসটা আসলে কি। এটা কাজে লাগে হচ্ছে বিমানের জ্বালানির ক্ষেত্রে। বিমানের জ্বালানিটা কি, ধরেন আমি আমেরিকার আটলান্টা থেকে আমি যাব হচ্ছে ঢাকা, তো এখানে 16 ঘন্টা লাগবে দুবাই পৌঁছাইতে। দুবাই থেকে 5.5 ঘন্টা বা 5 ঘন্টা লাগবে বাংলাদেশে পৌঁছাইতে। কেন আমার মানে মাঝখানে ট্রানজিট কেন নিতে হচ্ছে, মানে দুবাইয়ে থামতে হচ্ছে কেন? প্লেন গুলো ট্রানজিট কেন নেয়? প্লেন চেঞ্জ করে অনেক সময়, কারণ একটা বিমান তো নির্দিষ্ট পরিমাণ ফিউল দিয়ে তো সে পুরা ডিস্টেন্স কভার করতে পারে না, রিফিউলিং করতে হয় তাকে, বিভিন্ন ধরনের মেইনটেনেন্স আছে। আমি ধরে নিচ্ছি রিফিউলিং এর জন্য। আচ্ছা, তো তেল নিতে হয়। তো আমরা কেন তেল নিতে হয়? তেলগুলোর সমস্যা কি? কেন আমরা তেল হচ্ছে ওই ট্যাঙ্কির ভিতরেই কেন পুরা রাস্তা, মানে এই যে 24 ঘন্টা 26 ঘন্টা ঢাকা থেকে আটলান্টা বা ঢাকা থেকে নিউ ইয়র্ক ননস্টপ ফ্লাই কেন করতে পারি না? কারণ ফ্লো, এই যে এই ফ্লুইড গুলো হচ্ছে ভলাটাইল, এবং এই যে পেট্রোলিয়াম ফ্লুইড গুলো আরো বেশি ভলাটাইল, মানে ওই তো বাষ্পীভূত হইতে থাকে, ওর ডেনসিটি কমে যেতে থাকে। আচ্ছা, ডেনসিটি কেন কমে যায়? ডেনসিটি কমে যায় হচ্ছে তার নুডসের নাম্বারের তারতম্যের কারণে। তার এই যে ঘনত্ব গুলা কমে কেন? প্রেসার এর উপরে ডিপেন্ড করবে। তার মধ্যে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে, ইন্টারমলিকুলার ইন্টারাকশন গুলা একটা সময় বেশি ইন্টারাক্ট করতে থাকে, তারপরে সে পাম্প হইতে থাকে, বাষ্পীভূত হইতে থাকে, বা বিভিন্ন ধরনের মধ্যে সিস্টেমের লস হইতে থাকে। তখন সে একটা সময় কি হয়, তার ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে গেলে কি হয়, গ্যাস তো স্প্রেড হয়, মানে এর ভিতরে গ্যাস স্প্রেড হইতে থাকে। তো অল্প পরিমাণে ফিউল কিন্তু জায়গা নেয় বেশি। এটা হচ্ছে গ্যাসগুলো পাতলা হয়ে যায়। গ্যাস পাতলা হয় কেন? কারণ তার মধ্যে সে তখন আর নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে না, সে তখন শুধুমাত্র ফিউল ট্যাঙ্কির দেয়ালের সাথে ধাক্কাধাক্কি করে। কারণ নিজেদের সাথে ধাক্কাধাক্কি করার মতো মানে ম্যানই নাই তার, মানে কার সাথে মারামারি করবে, অর্থাৎ পাতলা হয়ে গেছে। তার মানে যে গ্যাস পাতলা হয়ে যাওয়ার ঘটনা, এটাকে বলে রেয়ার ফাইট গ্যাস।
RAREFIED, রেয়ারফাইড গ্যাস, বা এটাকে বলে রেয়ারফ্যাকশন ইফেক্ট। গ্যাস রেয়ারফ্যাকশন ইফেক্ট এটা কখন হয়? এটা যখন লুটসের নাম্বার খুব বেড়ে যায়। লুটসের নাম্বার বেড়ে যাওয়া মানে হচ্ছে তার মিন ফ্রি পাথ এবং তার লেংথের যে রেশিওটা অনেক বেড়ে গেছে, মানে মিন ফ্রি পাথ বেড়ে গেছে। তার মানে কি দুইটা মলিকুলের ধাক্কার মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে। তার মানে সে আগে আগে অনেক বেশি ধাক্কা খাইতো, এখন অত বেশি ধাক্কা খাচ্ছে না, তাই না? আমার ধারণা এটা, আমি ভুলও বলতে পারি, আমার মনে হয় না আমি ভুল বলতেছি। যদি ভুল বলি আই উড এক্সপেক্ট কেউ ঠিক করে দেবে। আচ্ছা হোক, তো রেয়ারফ্যাকশন ইফেক্টটাই হচ্ছে ফ্রি মলিকুলার রেজিমে ঘটে, অর্থাৎ লুটসের নাম্বার 10-এর বেশি হয়ে যায়। তো এই যে ফ্রি মলিকুলার রেজিম, আমরা ফিউল ট্যাঙ্কের ভিতরে তেলগুলা কিভাবে নড়াচড়া করতেছে আপনারা দেখবেন যে এনসিস এর অনেক সিমুলেশন আছে, যে ট্যাঙ্কির ভিতরে তেলগুলা কেমনে গাড়ি চলতেছে, পদ্মা মেঘনা যমুনার গাড়ি চলতেছে, আর ভিতরে তেলগুলা হচ্ছে এভাবে ঢেউ খেলতেছে। আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি হ্যান্ড জেস্টার দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই ধরনের সিমুলেশন আপনারা দেখেন নাই, ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে তেল কেমনে মুভ করে। এটা হচ্ছে এনসিস, এটা কন্টিনাম লেভেলে আছে সে, অর্থাৎ স্লিপ ফ্লো, কন্টিনাম ফ্লো রেজিম স্লিপ ফ্লো রেজিমে আছে। তখন আমরা দেখতে পারি এনসিস দিয়ে সিমুলেট করতে পারি। তারপরে হচ্ছে আমরা ট্রানজিশন ফ্লো রেজিমে যাই। ট্রানজিশন ফ্লো রেজিমে হচ্ছে এগুলা হচ্ছে লুটসের নাম্বার 0.1 থেকে 10 এর মধ্যে থাকে। তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা ল্যাম্পস ব্যবহার করব। আচ্ছা, এখন বলবেন যে ভাই তাহলে ল্যাম্পস ব্যবহার করব, তাহলে তো বলছেন ফ্রি মলিকুলার রেজিমও ল্যাম্পস ব্যবহার করব, তাহলে পার্থক্যটা কি? আচ্ছা, আমরা জানি যে কন্টিনাম লেভেলে বা সিএফডি লেভেলে আমরা নেভিয়ার স্টোকস ব্যবহার করতে পারি, নেভিয়ার স্টোকস ইকুয়েশন। কিন্তু ট্রানজিশন ফ্লোতে নেভিয়ার স্টোকস সবসময় ব্যবহার করা নাও যেতে পারে। তখন আমরা ব্যবহার করি একটা ফাংশন, সেটাকে বলে গ্রিন কুবো ফাংশন। আচ্ছা, গ্রিন কুবো ফাংশন কি? এগুলো আমরা যখন আমরা আলোচনা শুরু করব বা কাজ শুরু করবো দেখবেন যে খুবই ইজি, এখন কঠিন মনে হতে পারে। তো এটা দিয়ে আমরা ওই ট্রানজিশন ফ্লোটাকে আমরা এক্সপ্লেন করতে পারি, অ্যানালাইজ করতে পারি। আর ফ্রি মলিকুলার রেজিমে কমপ্লিটলি পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন, যেটা শুরুতে বলছিলাম, পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন দিয়া আমরা হচ্ছে ফ্রি মলিকুলার রেজিম ওইটাকে সিমুলেট করে ওইটার প্রপার্টিস গুলা বের করতে পারি অ্যাজ এ চাঙ্ক অফ মলিকুলস। যেহেতু তখন মলিকুলের সংখ্যা খুব বেশি থাকে না, আবার খুব কমও থাকে না যে কোয়ান্টাম লেভেলে চলে যেতে হবে, একটা মিনিমাম লেভেলে থাকে, তখন এটা আমরা ইয়ে করতে পারি। আমরা যদি রেয়ার ফ্যাকশন ইফেক্টকে মিনিমাইজ করতে পারি, অর্থাৎ কি পরিমাণ ডেনসিটি, কি পরিমাণ প্রেসার দিলে গ্যাসের রেয়ার ফ্যাকশন আটকানো যাবে, তখন আমরা ওই যে গ্যাস জেট ফিউলের থিনিং বা পাতলা হয়ে যাওয়াটাকে আটকাইতে পারবো। এবং ঢাকা থেকে নিউ ইয়র্ক বা ঢাকা থেকে হিউস্টন টেক্সাসে আমরা ননস্টপ ফ্লাই করতে পারবো, এবং আমাদের বিমান ভাড়া অনেক কমে যাবে। isn't it that amazing? মানে sounds so amazing. সো এটা যদি আমরা করতে পারি, দেখেন এই বিশাল বড় একটা ঘটনা ঘটাই ফেলতে পারবো। অনেকে বিরক্ত হয়ে চলে গেছে, মাত্র 18 জন আছে। দেখো, আমরা আর এক্সপ্লেন না করি, স্বপ্নিল বলেন লাস্ট পারসন। ঠিক আছে, লাস্ট ম্যান স্ট্যান্ড। স্বপ্নিল শুনতে পাচ্ছেন? নাই, স্বপ্নিল নাই। আর কেউ কি কথা বলতে পারে না, এরকম কেউ আছে? ভাই আর কোনো প্রশ্ন? ভাই আমি একটু যদি প্রশ্ন করি, আমার নাম মিনহাজ। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি যদি একটু বলি, আমার ভাইয়া আন্ডারগ্রেডে যে থিসিসটা ছিল, ওখানে আমি আসলে রিনিউয়েবল এনার্জির রিলেটেড কাজ করার পরও পরবর্তীতে আমি ম্যাটেরিয়ালসে শিফট হয়ে গেছিলাম। মূলত হয়েছে যে মাইক্রোওয়েভ ফুয়েল সেলের জন্য আমি একটা ইলেকট্রোড তৈরি করার চেষ্টা করছিলাম আর কি। তো সেখানে আমরা মূলত হচ্ছে ক্যারেক্টারাইজেশন করছিলাম, কিছু ক্যারেক্টারাইজেশন করে অ্যানালাইজ করছিলাম। তো আমার কথা হয়েছে যে ভাইয়া আমরা আপনার মাধ্যমে যে যা যা শিখবো, আমরা তো মূলত হচ্ছে সিএফডি বেসে কাজ করবো নাকি ভাইয়া, বা ওখান থেকে? না, মূলত সিএফডি না, সিএফডি একটা পার্ট হইতে পারে, মূলত ল্যাম্পস আর ডিএফটি। আচ্ছা হ্যাঁ ভাই, এখন কথা হয়েছে এইটাই আর কি। তো আমার আসলে ভাই আসলে ওরকম ভালো মানে ইয়া নাই আর কি, ডিভাইস নাই। হ্যাঁ, তো আমার হাতে একটা ডিভাইস আছে, এটা হয়েছে যে আপনার কোরাই 5 আর কি, কোরাই 5 আপনার জেনারেশনটা মেবি 10 কি এর পরে। তো আসলে
এটা দিয়ে কি আসলে এই কাজগুলো কি করা যাবে নাকি আরো আপডেট লাগবে বা এটারে আরো আপডেট করা যেতে পারে? না, এটাতে হয়ে যাওয়ার কথা, একটু সময় বেশি লাগবে কিন্তু হয়ে যাবে। না, কারণ ভাই আমি এর আগে আমার একটা কাজের জন্য আর কি, মূলত আমার ফিল্ডটা ছিল রিনিউয়েবল এনার্জি আর কি, আমি ওটা নিয়ে কাজ করছিলাম। যেমন উইন্ড টারবাইন, তারপর হচ্ছে বায়োগ্যাস নিয়েও কিছু কাজ করছিলাম। তো আমি একটা এনসিস সফটওয়্যার এটাতে আসলে ইনস্টল করছিলাম। এরপরে দেখলাম যে আমার ল্যাপটপটা পুরো হ্যাং হয়ে গেছে, যার কারণে এরপর আমি আর কোনো সফটওয়্যার বা কিছু ইনস্টল করি নাই। বাট আপনার সাথে যেহেতু শুরু করতেছি যাত্রা, তো আমার তো লাগবে। তো এই কারণে বললাম আসলে ভাই এটা দিয়ে হবে কিনা আসলে। ও, এনসিসি যদি হ্যাং করে তাহলে তাহলে একটু টাফ, আমি জানি না, আমরা ট্রাই করতে পারি, মানে ছোট ছোট কিছু সিমুলেশন ট্রাই করতে পারি ল্যাম্পস দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চেষ্টা করবো। হুম। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে আমি বলবো যে আমরা আজকের মতো অনেক লম্বা হয়ে গেছে আলোচনা, 1 ঘন্টা আচ্ছা, আর 28 প্রশ্ন মিনিট। তাহলে রিলেটেড যদি আমি করি ভাই, যে আমাদের যে জার্নিটা শুরু হবে, এটা কি সপ্তাহে কয়দিন ক্লাস হবে বা কখন থেকে স্টার্ট হবে, এগুলো রিলেটেড কি কোশ্চেন করা যাবে? অবশ্যই। আচ্ছা, তো আমরা ভাইয়া প্রথম দিকে হচ্ছে সপ্তাহে একবার বসতে পারি এবং পরবর্তীতে আমরা সপ্তাহে একবারই বা 2 সপ্তাহে একবার বসতে পারি আর কি। তো আমাদের এটা কন্টিনিউটা কিভাবে করতে পারি, যে ফার্স্টলি আপনি আমাদেরকে কিছু বেসিক জিনিস করবেন, দেন তারপরে আমাদের হাতে হ্যান্ড ওভার করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ, এটাই। ওইরকমই হবে না, এটা হচ্ছে অ্যাপে মনে হয় এরকম সিস্টেম আছে যে অ্যাপে অ্যাসাইনমেন্ট দেয়া যায় মনে হয়। তো শুরু হবে এরকম, শুরু হবে যে আমি আপনাদেরকে পেপার দিব পড়তে, যে এই পেপার গুলা ডাউনলোড করে পড়েন, বা আমি দিব যে এই পেপার গুলা পড়েন, তারপর কি বুঝলেন সামারি করেন। প্রথমে হবে পেপার সামারি বা লিটারেচার রিভিউ। বুঝতে পারছি। তারপরে হ্যাঁ, ওইখান থেকে আমরা করবো, প্রথমেই আমরা আইডিয়া জেনারেট করবো যে আমরা কাজটা কি করতে চাচ্ছি। হ্যাঁ, না তো আমি কাজটা করার জন্য আমরা হয়তো সবাইকে একটা অপশন দিব যে আপনারা সাবমিট করেন কি কি আইডিয়া আছে। তো সেই আইডিয়া গুলো আপনারা সাবমিট করলে আমরা চুজ করলাম। তারপর হচ্ছে এগুলোর হচ্ছে ভোটিং করলাম যে কোনগুলোর মধ্যে মানুষজন বেশি ইন্টারেস্টেড। তারপরে হচ্ছে ওই অনুযায়ী আমরা করলাম যে এই 4টা 2টা 3টা টপিক ঠিক করে এই ইন্টারেস্টেড মানুষগুলোকে একসাথে করলাম। তারপরে হচ্ছে আমরা পেপার পড়বো, এই রিলেটেড পেপার পরে লিটারেচার রিভিউ করবো, তারপরে হচ্ছে আমরা কাজ শুরু করবো। এইভাবে হচ্ছে প্রসেস আগাবে। তো শুরুর দিকে এই রেগুলার নাও বসতে হইতে পারে, পরবর্তীতে হয়তো রেগুলার সপ্তাহে একবার 2 সপ্তাহে একবার বসলেই হবে। আমরা এটা সিম্পল রাখবো, ঠিক আছে, সমস্যা নাই, এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মতো ফান। না আমি আসলে ওই যে আপনাদের পেজের সাথে কথা বলছিলাম, তো পরবর্তীতে আমি বললাম যে আপু আসলে যে কথা বলছিলাম মনে হচ্ছিল আপু আর কি, তো আপু ভাইয়া বললাম যে আর আমি অ্যাকচুয়ালি আমার যে সমস্যা চলতেছে, আমি আমার এমএসসি আর কি ফাইনাল পরীক্ষা 1-1 এর ফাইনাল পরীক্ষা আপনার এই 31 তারিখ থেকে, কালকে থেকে আর কি, ফাইনাল না পরশু থেকে আর কি। তো এখানে দেখা গেছে যে আমার একটু পড়াশোনার আছে, তাছাড়া হয়েছে আমি একটু আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, নেক্সট ব্যাচে কবে স্টার্ট হবে। তো আপু বললো যে আসলে 5-6 মাস পরে আসলে ক্যারি আউট হবে, মানে নতুন করে ব্যাচ চালু হবে আর কি। তো পরবর্তীতে চিন্তা করলাম না আসলে যেহেতু একটা অপরচুনিটি পাচ্ছে, আসলে এরকম অ্যাভেলেবেল না, এরকম খুবই কমই বাংলাদেশে, তো অপরচুনিটি মিস করা লাগবে না বা প্রয়োজন নেই, যার জন্য আর কি আজকে এনরোল করা। ওকে, গুড, না ভালো কাজ করছো। আর কারোর কোনো প্রশ্ন? একজন নতুন জয়েন করছে দেখলাম, ফারজানা, আপনার কোনো প্রশ্ন আছে? আপনার কি প্রশ্ন করবেন? কি তাসনিম আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে আপু? না ভাইয়া, প্রশ্ন নাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলতেছেন, কিসে পড়াশোনা করতেছেন বলেন। ভাইয়া আমি অলরেডি একবার বলছি, আমি রিসেন্ট ব্যাচেলর কমপ্লিট করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। কিন্তু আর আমি আপনার তো নাম আর একটা দেখা যাচ্ছে। না ভাইয়া, আপনি কি সেমই। আচ্ছা, আমি দেখতেছি তাসনিম ফারজানা, যাই হোক। ভাইয়া আমি আরেকটা জিমেইল থেকে জয়েন করছি, ওই জিমেইলে একটু প্রবলেম হচ্ছিল। তো এটা তো বিরাট বড় সায়েন্স, এটা আমরা কেমনে জানবো বলেন। আচ্ছা, নাফিস ওকে কি ভাইয়া। বলছিল কিছু? নাফিস, ওকে নাও, থ্যাংক ইউ। নাই,
আচ্ছা, আমার মনে হয় না আর কারো কোনো প্রশ্ন আছে। হোস্ট কি বলে? আহ, ভাইয়া আমার এন্ড থেকে তো তেমন কোনো প্রশ্ন নাই। তো আমি হচ্ছে রিকোয়েস্ট করব, যারা এই ল্যাবটাতে আজকে তো আপনারা ফার্স্ট টু লাস্ট যারা ছিলেন, অথবা আরো ফার্দার কোনো কোয়েরি যদি আপনাদের থেকে আপনাদেরকে রেকর্ডিংসটা প্রোভাইড করা হবে। তো আপনারা যারা এই ল্যাবটাতে জয়েন হতে চাচ্ছেন, ভাইয়ের সাথে কাজ করতে চাচ্ছেন, আমি চেটে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা চাইলে এই লিঙ্ক থেকেও জয়েন করতে পারবেন, অথবা চাইলে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় আপনারা মেসেজ দিয়ে আর একটু ডিটেইলসে যদি জানার প্রয়োজন হয় জেনে, অথবা ডিরেক্টলি চাইলে আপনারা ওয়েবসাইট থেকেও জয়েন করতে পারবেন এই ল্যাবে, অথবা অ্যাপ থেকেও আপনারা এই ল্যাবে জয়েন করতে পারবেন। আর সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ওয়েবিনারটাতে আপনারা ফার্স্ট টু লাস্ট সবাই থাকার জন্য। তো আমরা আশা রাখবো যদি আপনারা যারা অলরেডি জয়েন করছেন, তারা তো করছেনই, তাদেরকে নিয়ে আমরা আশা রাখি খুব সুন্দর একটা জার্নি হবে সামনের দিকে। অথবা আর যারা আজকের জয়েন করবেন অথবা পরবর্তীতে জয়েন করবেন, সবাইকে শুভকামনা জানাচ্ছি যেন আপনাদের সাথে এই রিসার্চ বাড়ি জার্নিটা, আমাদের অতল ভাইয়ের জার্নিটা খুব সুন্দর হয়। খুব ভালো কয়েকটা পেপার এই ল্যাব থেকে আসলে পাবলিশ হয়। আর ভাই আপনার যদি কোনো কথা আর পার্টিসিপেন্টদের সাইড থেকে যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা না থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মনে হয় আজকে মিটিংটা বা ওয়েবিনারটা শেষ করতে পারি। না, শেষ করবো। আমি লাস্ট একটা কথা বলবো যে বিষয়টা যত কঠিন শোনায়, বিষয়টা অত কঠিন না। এটা হচ্ছে ইজিয়েস্ট থিং টু ডু। যে কোনো বিষয় আপনি কাজে নামার আগে কঠিন মনে হবে, কাজে নামলে পরে এর থেকে ইজি কিছুই হইতে পারে না। আগামী বছর আমি শিওর, আগামী বছর আপনি আজকের এই দিনটার কথা ভেবে মানে নিজে নিজের কাছে রাগ করবেন যে কেন ভাবছিলাম এটা এত কঠিন। শেষ, এটাই। থ্যাংক ইউ ভাই। আর পার্টিসিপেন্টদের এন্ড থেকে কি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? যদি না থাকে সেক্ষেত্রে আমরা আজকে ওয়েবিনারটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।